আচ্ছা, বলতেছিলাম কি, তাহলে অভিকর্ষীয় বিভব শক্তি প্রথমে আমাদের কাছে কোনো একটা ভূমি আছে, ভূমি থেকে আমরা এইচ উচ্চতায় তুলছি এম ভরের বস্তুকে। তাহলে একটু চিন্তা কর, এম ভরের বস্তুটা আমরা জানি নিচের দিকে কত বল অনুভব করে, এমজি পরিমাণ বল অনুভব করে। এরপর এটাকে যদি আমরা উপরের দিকে একটা বল দিই, তাহলে এই বলের মান কত হয়ে যাবে আমাদের জন্য, এমজি পরিমাণ বল হয়ে যাবে কোন দিকে, উপরের দিকে। তাহলে এই এমজি পরিমাণ বল দিয়ে বস্তুটাকে কত উচ্চতায় তুলে ফেলছি আমরা, এইচ উচ্চতায় তুলে ফেলছি। তাহলে বল এমজি এফ ইন্টু এস, কস কত ডিগ্রি আসবে, 0 ডিগ্রি না? তো এমজি এইচ পরিমাণ শক্তি আসবে। তাহলে তো এই যে শক্তিটা আছে, সিম্পল কথায় বুঝতে পারতেছিস, এই শক্তিটা আসলে কাজের সমান আসছে। কারণ আমরা সবাই এই কথাটা জানি যে কাজ আর শক্তি পরস্পর কি সমান। এই কথাটা আমাদের বেশ কাজে লাগবে, দেখবি আস্তে আস্তে কাজ আর শক্তির মান পরস্পর সমান। আচ্ছা, এখন একটু খেয়াল করবি। তাহলে এইচ উচ্চতা যখন তুলছি আমরা, এই জায়গায় বেশ কিছু কথাবার্তা আছে। প্রথমে এই এইচটা হিসাব করবো আমরা কোন জায়গা থেকে, এইচটা হিসাব করি আমরা ভূমি থেকে। এইচটা হিসাব করবো ভূমি থেকে উচ্চতা, উচ্চতা। এখন একটু খেয়াল করবি, মনে কর খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, যে আমাদের কাছে মনে কর কোন একটা বিল্ডিং আছে। এখন এই বিল্ডিংটার হাইট আমাকে দেওয়া নাই, কিন্তু এই বিল্ডিং এর উচ্চতা থেকে, উচ্চতা থেকে মনে কর 10 মিটার নিচে এবার আমরা এম ভরের একটা বস্তু রেখে দিছি। 10 মিটার নিচে আমরা এম ভরের একটা বস্তু কি করে দিছি, রেখে দিছি। তাহলে বিল্ডিং এর হাইটটা আমার কাছে দেওয়া নাই, বিল্ডিং এর যেটা কি আছে, ছাদ, এই ছাদ থেকে 10 মিটার নিচে আমাদের এম ভরের একটা বস্তু আছে। এর ক্ষেত্রে এবার আমাদের বিভব শক্তিটা হিসাব করতে বলছে। এর ক্ষেত্রে কি শক্তি হিসাব করতে বলছে, বিভব শক্তি হিসাব করতে বলছে। তাহলে তুই কেমনে হিসাব করবি, একটু খেয়াল করলে বুঝবি যে আমাদের এটা হচ্ছে এখন ভূমি, তাই না? এটা হচ্ছে আমাদের ভূমি। এই ভূমির সাপেক্ষে বিভব শক্তি যখন হিসাব করব, তখন আমরা হিসাব করি কিভাবে, খুবই সিম্পল। আমরা এই উচ্চতা থেকে এই যে নিচের দিকে কতটুকু উচ্চতায় গেছি, এখন খেয়াল করতো, ভূমি থেকে যেটা উপরের উচ্চতা সেটাকে যদি আমরা পজিটিভ মনে করি, তাহলে ভূমি থেকে যেটা নিচের উচ্চতা আসবে সেটাকে আমরা কি মনে করব, নেগেটিভ মনে করব। সো এই জায়গায় আসলে এম জি এইচ যখন বসাবো, আমাদের এম এর মান তো এম, জি এর মান জি, এইচ এর জায়গায় আমাকে বসাতে হবে -10। কেন? কারণ এই যে 10 মিটারটা দেওয়া আছে, এই 10 মিটারটা হচ্ছে ভূমি থেকে কোন দিকে দেওয়া আছে, ভূমি থেকে নিচের দিকে দেওয়া আছে। দেখ তো, সবাই এটা বুঝছস কিনা একটু বলবি ভাইকে। আর একবার বলবো, তাহলে আগে কোশ্চেনটা বুঝ আগে। আমাদের যখন h-10 করলে হবে না, আচ্ছা একটু খেয়াল করবো। এখন এই যে এইচ এর মানটা কত, এটা কিন্তু আমরা জানি না। এটাই হচ্ছে ব্যাপারটা, যে যদি কখনো এরকম থাকে যে আমাদের একটা ভূমি দেওয়া থাকে, এই যে এই জায়গায় একটা ভূমি আছে, রাইট? এখন এই ভূমি থেকে উচ্চতাটার ক্ষেত্রে এইটুকু উচ্চতা আমার কাছে জানা নাই। তাহলে এইটুকু উচ্চতা যখন জানা না থাকবে, তখন আমরা নর্মাল এটার সাপেক্ষে হিসাব করবো। ব্যাপারটা কিসের সাপেক্ষে হিসাব করবো, যেই জায়গা থেকে বস্তুটাকে ফেলা হয়েছে বা যেই জায়গায় বস্তুটা ছিল ওইটাকে ওর ভূমি হিসাব করে তারপর বাকি জায়গা থেকে উচ্চতাটা হিসাব করব আমরা। এই যে বলছিলাম যে ভূমি থেকে উচ্চতা, তাহলে এই জায়গায় বস্তুটার ভূমি ধরে নিতে হবে আমাকে এটাকে। তো বস্তুর ভূমি এটা ধরে দিলে আমরা এইচ পরিমাণ নিচে নামছি। তাহলে এই যে এইচটা আছে 10 মিটার, এটা কতটুকু, নেগেটিভ দিকে 10 মিটার। এই জন্য আমরা এইচ এর জায়গায় কি বসে দিচ্ছি, -10 বসে দিচ্ছি। দেখ তো, এখনো কেউ না বুঝলে একটু বল। এটাকে আমরা ভূমি কেন ধরে নিছি, এটাকে ভূমি ধরে নিছি কারণ এই ভূমি রিলেটেড ইনফরমেশন আমার কাছে নাই। এই জন্য বস্তুটা যেখানে ছিল সেখান থেকে আমরা ভূমির কাহিনীটা হিসাব করছি। এই জন্য এইচ এর জায়গায় -10 বসাইছি। এই জিনিসটার ইমপ্লিকেশন খুব বেশি থাকবে না, মানে এটার ম্যাথ খুব বেশি থাকবে না। আমি এক দুইটা ম্যাথ তাও করাবো আস্তে আস্তে, এগুলো তাও শেষ দিয়ে করাবো। এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না আমাদের জন্য, মেইনলি এটাই ইম্পর্টেন্ট আর কি, এই উচ্চতা ভূমি থেকে আসে এটাই। ভাই বল বল। যদি বিল্ডিং এর উচ্চতাটা পাইতাম, হ্যাঁ, হুম আর হুম ধরেন হুম। বিল্ডিং তখন এর উচ্চতা তখন ব্যাপারটা আছে, তখন একটা ব্যাপার আছে। যদি আমার কাছে বিল্ডিং এর উচ্চতাটা থাকতো, একটু খেয়াল করছো, মনে করো আমার কাছে বিল্ডিং এর উচ্চতা আছে 50 মিটার, তখন আমাকে কয়েকটা ইম্পর্টেন্ট কথা মাথায় রাখতে হবে। তখন ব্যাপারটা হবে এরকম যে আমরা ভূমির সাপেক্ষে হিসাব করছি নাকি ছাদের সাপেক্ষে হিসাব করতেছি। তখন বিভব শক্তিতে দুই ভাগে চলে আসতো। অর্থাৎ বিভব শক্তি আমাদের দুইটা সাপেক্ষে সম্ভব হয়, একটা হচ্ছে ভূমির সাপেক্ষে আর একটা ছাদের সাপেক্ষে। অর্থাৎ বিভব শক্তি পুরোপুরি ডিপেন্ড করে এটার উপর, কিসের উপর, সাপেক্ষর উপর নির্ভর করে। অর্থাৎ তুই কোন জায়গার সাপেক্ষে বিভব শক্তিটা কি করতে চাচ্ছস, বের করতে চাচ্ছস, কোন জায়গার সাপেক্ষে বিভব শক্তিটা কি করতে চাচ্ছস, বের করতে চাচ্ছস। যেমন এই জায়গায় যদি ভূমির সাপেক্ষে হিসাব করতাম, তখন এইচ এর মান কত বসাই দিতাম আমরা, 40 মিটার বসাই দিতাম। সো এই জায়গায় বিভব শক্তির মান আসতো এম জি ইনটু 40। অন্যদিকে তুই যদি কোত্থেকে হিসাব করতি, ছাদের সাপেক্ষে হিসাব করতি, তখন আমাদেরকে কি বসাইতে হতো, তখন বসাইতে হবে এম জি ইনটু -10। দেখ তো, সবাইরে বুঝাইতে পারছে কিনা ব্যাপারটা।
এখন সেটাই মানে তার মানে যেই সাপেক্ষ দ্রব্য দুইটা সাপেক্ষ ভিন্ন আসতে পারে। সেটাই সেটাই দুইটার সাপেক্ষে মান ভিন্ন আসতে পারে, একটা সাপেক্ষে পজিটিভ আসতে পারে, একটা সাপেক্ষে নেগেটিভ আসতে পারে, দুইটার সাপেক্ষে মান ভিন্ন আসতে পারে, সবকিছু ভিন্ন হইতে পারে, এটা কোনো ফ্যাক্ট না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের অভিকর্ষীয় বিভব শক্তির মেইন বেসিকটা, যে আমরা যখন উচ্চতা হিসাব করব, ভূমিকাকে চিন্তা করতেছি বা কার সাপেক্ষে আমরা বিভব শক্তিটা বের করতেছি সেটার উপর ডিপেন্ড করতেছে। যদি আমরা মেইন ভূমির সাপেক্ষে হিসাব করি, তখন একরকম কাহিনী হইতে পারে, অন্য জায়গার সাপেক্ষে হিসাব করলে অন্যরকম কাহিনী হইতে পারে। এবং এই টাইপের ম্যাথ আমি একটা করে দেখাবো তোদেরকে, সমস্যা নাই, যে এটার মানে প্রয়োগটা কি। নর্মাল ক্ষেত্রে তুই শুধু এটাই মনে রাখবি, ঠিক আছে, যে আমরা যদি যে কোনো বস্তুকে কোনো একটা হাইটের মধ্যে তুলি, যে কোনো বস্তুকে যদি কোনো একটা উচ্চতায় তুলি, তাহলে আমার যতটুকু কাজ করতে হবে বা যতটুকু বিভব শক্তি ওই বস্তুর মধ্যে আসবে সেটা হচ্ছে mgh। এটা ভালো করে মাথায় রাখবে, যে আমরা যদি কোনো একটা বস্তুকে এম ভরের বস্তুকে এইচ পরিমাণ উচ্চতায় উঠাই, তাহলে আমার কতটুকু শক্তি ব্যয় হবে বা কতটুকু কাজ করতে হবে সেটার মান হচ্ছে mgh। আচ্ছা, এটা তেমন কোনো ব্যাপার না। যেমন তোরা এই জায়গার মধ্যে জানবি যে মনে কর আমার কাছে যে কোনো 10 কেজি ভরের একটা বস্তু আছে, এই 10 কেজি ভরের বস্তুরে আমরা 20 মিটার উচ্চতায় তুলে ফেলছি। এই 20 মিটার উচ্চতায় গিয়ে কতটুকু কাজ করতেছে বা 20 মিটার উচ্চতায় তুলতে আমার কতটুকু কাজ করতেছে সেটা বের করতে বলছে। তো আমরা বের করবো ডব্লিউ ইজ ইকুয়ালস টু আসবে আমাদের এম জি এইচ। এম এর মান বসাবো হচ্ছে আমরা 10, জি এর মান বসাবো 9.8, এইচ এর মান বসাবো হচ্ছে আমরা 20। ঠিক আছে, এটা তোরা জানাস। এই টাইপের সেম টাইপের ম্যাথ হচ্ছে এগুলা। আমাদের হেলানো তল আছে একটা, 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, 40 মিটার দৈর্ঘ্যের একটা হেলানো তল আছে। আমার কাছে একটা বস্তু আছে যেটা হচ্ছে 20 কেজি ভরের একটা বস্তু। বলছে শীর্ষে তুলতে কত কাজ করতে হবে, শীর্ষে তুলতে কত কাজ, শীর্ষে তুলতে কত কাজ করতে হবে। তাহলে ব্যাপারটা তাই, শীর্ষে তুলতে কত কাজ করতে হবে, এই ব্যাপারটাতে কি আসবে, যে শীর্ষে তুলতে আমাদের কাজ করতে হবে ওই যে সেম, তুই একটা হাইটে তুলছিস, তাহলে ইপি বা ডব্লিউ ঘুরে ফিরে কি আসবে আমাদের এম জি এইচ এর মানের সমান আসবে। কিন্তু এই জায়গায় এইচ টা তোরা বুঝতে পারতো যে এইচ মানে তো এই হাইটটুকু বুঝায়, খাড়া উচ্চতাটুকু বুঝায়, ঠিক না? এইচ মানে সবসময় কি উচ্চতা বুঝায়, খাড়া উচ্চতা। কিন্তু এখন তো আমাকে খাড়া বরাবর দেওয়া নাই। খাড়া বরাবর দেওয়া না থাকলে আমরা কি করব মনে আছে না, আশা করি মনে থাকার কথা। খাড়া বরাবর না থাকলে আমরা ওই যে এমজি এর উপাংশ বসাই দিলেই হচ্ছে। তো এমজি এর উপাংশটা কি বসাবো, এমজি এই বরাবর সাইন থিটা উপাংশ ইনটু কি আসবে আমাদের, এইচ এর জায়গায় তখন এস বসাইতে পারবো, বা এইচ এর জায়গায় আসলে আমরা এস সাইন থিটা বসাইছি। তো যাই বলস, ওই ঘুরে ফিরে কাজ বের করবি, ওইটাই বিভব শক্তির মানের সমান আসবে। দেখ তো কেউ না বুঝলে, হেলানো তল টল এগুলো সবগুলো তো আমরা করাইছি, চলে যাবি। Okay. আচ্ছা, তাহলে আমাদের সোজা বরাবর উঠাইলে, হেলানো তল বরাবর উঠাইলে কাজের মান যেটা বের করবি সেটাই বিভব শক্তির মান, এই কথাটা মাথায় রাখতে হবে। বা বিভব শক্তির মান যেটা বের করবি সেটাই আমাদের কাজের মান। এবারে এই ইপি ইকুয়াল টু এম জি এইচ এ ভেতরের কাহিনীতে চলে আসি। ইপি ইজ ইকুয়ালস টু যে এম জি এইচ আছে, এই এইচ এর ছোট্ট একটা ঝামেলা আছে। এই এইচ এর কাহিনীটা কি, এই এইচ এর কাহিনীটা হচ্ছে এই এইচ মানে আমরা উচ্চতা ধরি নরমালি, কিন্তু এই এইচ এর আরেকটা ভালো নাম হচ্ছে ভর কেন্দ্রের সরণ। এইচ এর একটা ভালো নাম হচ্ছে ভর কেন্দ্রের সরণ, উচ্চতা না হয়ে কি ভর কেন্দ্রের সরণ। কিরকম ব্যাপারটা মনে কর, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবি, এটা খুব ইম্পর্টেন্ট একটা উদাহরণ। মনে কর আমার কাছে কোনো একটা কাঠি শোয়ানো অবস্থা আছে, তোরা এগুলো জানিস, একটা কাঠি শোয়ানো অবস্থা আছে, এই কাঠিকে শোয়ানো অবস্থা থেকে আমরা দাঁড় করাচ্ছি। তাহলে কাঠিটাকে শোয়ানো অবস্থা থেকে কি করে দেওয়া হয়েছে, এরকম দাঁড় করে দেওয়া হয়েছে।
এখন যখন এরকম একটা কাঠিকে আমরা শোয়ানো অবস্থা থেকে দাঁড় করায় দিব, একটু চিন্তা করতো ওর উচ্চতা চেঞ্জ হয়েছে কিরকম। মনে করো এই কাঠিটার দৈর্ঘ্যটাকে আমরা এল মনে করছি, তাহলে এই কাঠিটার ভর যদি এম হয়, তাহলে একটু চিন্তা করতো এই কাঠিকে যখন আমরা এরকম শোয়ানো অবস্থা থেকে দাঁড় করায় ফেলবো, তাহলে শোয়ানো অবস্থা থেকে যখন দাঁড় করাবো তখন এই জায়গায় কাঠির যে বিন্দুটা আছে ও এই জায়গায় আসছে, তারপরে এই জায়গায় কাঠির যে বিন্দুটা আছে সেটা এই জায়গায় আসছে, তারপর সিকোয়েন্স ওয়াইজ এই জায়গায় যে বিন্দুটা আছে এটা এখানে আসছে, এই জায়গায় যে বিন্দুটা আছে সবচেয়ে উপরে এটা এই জায়গায় আসছে। তার কাহিনীটা কি আসতেছে, এই জায়গায় কাঠিটার বিভিন্ন বিন্দুগুলা বিভিন্ন দূরত্ব অতিক্রম করে বিভিন্ন উচ্চতায় আসছে। যেমন চিন্তা করে এই যে বিন্দুটা ছিল সেটা এই জায়গায় আসছে, এটা যেটা আসছে সেটা দূর উঠছে, এটা যেটা আসছে সেটা দূর উঠছে, এটা যেটা আসছে ওটা পুরোটা উঠছে। তাহলে এই যে এম ভরের কাঠিটা আছে, এই এম ভরের কাঠিটার পুরো ভরটা কি আমাদের সেই উচ্চতায় উঠছে, এটা বুঝতে হবে। না, সেই উচ্চতা উঠে নাই। এই জায়গায় যে আছে ও যে এই উচ্চতায় উঠছে, এই জায়গায় যে ভিন্ন উচ্চতায়, এই জায়গায় সে ভিন্ন উচ্চতায়, এই জায়গার জন অন্য একটা ভিন্ন উচ্চতা। সো পুরা কাঠিটার বিভিন্ন ভরগুলা বিভিন্ন উচ্চতায় উঠছে। তাহলে পুরা কাঠির বিভিন্ন ভর যদি বিভিন্ন উচ্চতায় উঠে, পুরো কাঠির বিভিন্ন ভর যদি বিভিন্ন উচ্চতায় উঠে, তখন আমরা এই এইচ এর জায়গায় বসাইতে হয় হচ্ছে ভর কেন্দ্রের সরণ। কেন? কারণ আমরা জানি যে কোনো একটা বস্তুর সমস্ত ভর ওর কোথায় কেন্দ্রীভূত অবস্থা থাকে, ভর কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে ধরে নেওয়া যায়। তাহলে এই জায়গায় ওর ভর কেন্দ্রটা এই মাঝ বরাবর আছে, এই জায়গায় ওর ভর কেন্দ্রটা ঠিক মাঝ বরাবর আছে। তাহলে এই যে যতটুকু ওর ভর কেন্দ্র উচ্চতা অতিক্রম করছে সেটাকে আমরা বলতেছি ভর কেন্দ্রের সরণ। তাহলে ভর কেন্দ্রের সরণ কথাটা আমরা কখন ইউজ করতেছি, কখন ইউজ করব, যখন বিভিন্ন কণা বিভিন্ন কণা বিভিন্ন দূরত্ব অতিক্রম করে, যখন বিভিন্ন কণা বিভিন্ন দূরত্ব অতিক্রম করে। আশা করি বুঝছো সবাই যে কোন একটা বস্তুর বিভিন্ন কণা যখন বিভিন্ন রকম দূরত্ব অতিক্রম করবে তখন আমরা ইউজ করব কি ভর কেন্দ্রের সরণ। আরো কিছু উদাহরণ দেখাই। যেমন মনে কর হচ্ছে আমাদের একটা ইট আছে, ঠিক আছে, আয়তাকার একটা ইট আছে, ওর দৈর্ঘ্য হচ্ছে এল, ওর প্রস্থ হচ্ছে বি। এই ইটটা শোয়ানো অবস্থায় আছে, এই অবস্থা থেকে এটারে দাঁড় করাই দিচ্ছে, এই যে এরকম দাঁড় করাইছে। তাহলে একটু চিন্তা করতো এই ইটের বিভিন্ন যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো এই জায়গায় বিভিন্ন অবস্থায় আছে। তাহলে পুরা এম ভরটা, পুরা কাঠির যে এম ভর আছে বা এই পুরা ইটের যে এম ভরটা আছে, এই পুরাটা কি সেই উচ্চতা অতিক্রম করছে? না। তখন আমাদেরকে ইউজ করতে হবে কিসের সরণ? ভর কেন্দ্রের সরণ। ভালো করে বুঝতে হবে এটা, যে যখন আমরা দেখব কোনো একটা বস্তুর বিভিন্ন রকম কণা বিভিন্ন রকম দূরত্ব অতিক্রম করে, তখন আমরা বসাবো ভর কেন্দ্রের সরণ। যখন বিভিন্ন কণা বিভিন্ন রকম দূরত্ব অতিক্রম করবে তখন আমরা এই এইচ এর জায়গায় বসাবো ভর কেন্দ্রের সরণ। কেন? কারণ ওই যে এম ভরটা আছে আমরা ধরে নিব ওইটা ওই বস্তুর ভর কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, তারপর ওকে বাকিটুকু সরাবো, ভর কেন্দ্রের সরণ। এবারে আমরা নরমালি সব সুষম বস্তু নিয়ে আলোচনা করব, তবে অসম বস্তুর ক্ষেত্রে কিরকম হবে ভর কেন্দ্রটা এটা নিয়ে আমি একটা ক্লাস দিব তোদেরকে মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে। মানে তখন আমাদের ভর কেন্দ্রে কিছু কাহিনী লাগবে, সো বলছিলাম তোদেরকে ভর কেন্দ্রটা আমি আলাদা করে পড়াবো, যদিও সিলেবাসে না, হালকা করে পড়াই দিব তোদেরকে, যেহেতু তোদের হেল্প হবে। কিন্তু এখন আমরা এই জায়গার মধ্যে সব সুষম বস্তু নিয়ে আলোচনা করব। সুষম মানে সব জায়গায় ওর ভর সমান, সব জায়গায় ভর সমান, জায়গায় ভর সমানভাবে বিস্তৃত, সমানভাবে বিস্তৃত মানে মোটা চিকন টাইপের বস্তু হবে না। সব জায়গায় ভরটা কিভাবে বিস্তৃত হবে? সমানভাবে বিস্তৃত হবে। তাহলে প্রথমে একটা কাঠি চিন্তা কর, কোন একটা কাঠি বা দণ্ড, দণ্ড, তাহলে দণ্ডের ক্ষেত্রে হচ্ছে ওর শুধু একটা দৈর্ঘ্য আছে, রাইট? দৈর্ঘ্য আছে, তাহলে ওর ভর কেন্দ্রটা কোথায় থাকবে? সব জায়গায় ভর যদি সমান হয় ঠিক ওর ভর কেন্দ্রটা ঠিক মাঝ বরাবর হবে, তাহলে একদম মধ্যবিন্দুতে হবে দণ্ডের ক্ষেত্রে। দণ্ডের ক্ষেত্রে মধ্যবিন্দুতে থাকবে ভর কেন্দ্র। আচ্ছা, তারপর মনে করো আমাদের আছে হচ্ছে এটা কি আয়ত, আয়তাকৃতি বস্তুর ক্ষেত্রে, আয়তাকৃতি বস্তুর ক্ষেত্রে ভর কেন্দ্রটা কিরকম হবে একটু খেয়াল করবি সবাই। আয়তাকৃতি বস্তুর ক্ষেত্রে এই যে একটা আয়ত আঁকলাম আমরা, তার ভর কেন্দ্র কোথায় থাকবে? সিম্পল, একদম মাঝ বরাবর থাকবে। মাঝ বরাবর মানে আমরা বুঝি হচ্ছে কর্ণ, কর্ণ, এই কর্ণের ছেদবিন্দুতে, কর্ণের কি বিন্দুতে? ছেদবিন্দুতে। আয়তাকৃতি বস্তু, রম্বস আকৃতি বস্তু যেগুলাই হোক সবগুলার কোথা থাকবে? কর্ণের ছেদবিন্দুতে, মানে একদম মাঝখানে থাকবে। তারপর গোলক, গোলকের ক্ষেত্রে থাকবে হচ্ছে সেম
গোলকের কোথায়? কেন্দ্রের মধ্যে। তারপর আছে সিলিন্ডার। সিলিন্ডার সিলিন্ডারের থাকবে হচ্ছে, একটু খেয়াল করবে সবাই, সিলিন্ডারের থাকবে হচ্ছে এই যে সিলিন্ডারের বৃত্তাকারের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, এই দুটাকে যোগ করলে আমরা পাই সিলিন্ডারের অক্ষ। এই সিলিন্ডারের অক্ষের মধ্যবিন্দু থাকবে, এটাকে বলি অক্ষের মধ্যবিন্দু থাকবে, অক্ষের মধ্যবিন্দু থাকবে। তারপর মনে করো একটা ত্রিভুজ, ত্রিভুজ আকৃতির যে কোনো একটা পাত আছে আমার কাছে, সমবাহু ত্রিভুজ মেনলি মনে কর, সমবাহু মনে করি, তাহলে আমাদের জন্য ইজি হয় আসলে সমবাহু ত্রিভুজ। তাহলে এই সমবাহু ত্রিভুজের মধ্যে ভার কেন্দ্রটা কই থাকবে সবাই জানো, ওর যে তিনটা মধ্যমা আছে এই তিনটা মধ্যমা যদি আমরা যোগ করে দিই তাহলে যেই জায়গায় পাবো এটাই হবে ওর ভর কেন্দ্র, এটাই হবে ওর ভর কেন্দ্র। ঠিক আছে, সো ভর কেন্দ্র বুঝছস মোটামুটি, যে সুষম বস্তুর ক্ষেত্রে ভর কেন্দ্র নর্মালি মাঝখানে থাকে। সো এই যে আমাদের দণ্ডাকৃতি, আয়তাকৃতি, গোলকাকৃতি, সিলিন্ডার আকৃতি, এই কয়েকটা জানলেই মেইনলি হয়ে যায়। তাহলে ভর কেন্দ্রের সরণটা একটু দেখাবো এখন। আয় ভর কেন্দ্রের সরণ, ভর কেন্দ্রের সরণ এক্সাম্পল দিয়ে দেখাবো। সো মুখস্থ করার কিছু নাই, মেইনলি বুঝতে হবে ব্যাপারটা। আর এক নাম্বার হচ্ছে দণ্ডের ক্ষেত্রে বিভিন্ন রকম ভর কেন্দ্রের সরণ একটা একটা করে দেখাই। শুরু করি। তাহলে সর্বপ্রথম আমাদের কাছে একটা দণ্ড আছে, এই দণ্ডটা শোয়ানো অবস্থায় আছে। এই দণ্ডটা আমরা দাঁড় করা দিছি পুরোপুরি, এই যে এরকম দাঁড় করা দিছি। এর ক্ষেত্রে এই যে এখান থেকেও এখানে চলে আস, এই যে এখানে চলে আস, বলছে আমাদেরকে ভর কেন্দ্রের সরণ বা এইচ এর মানটা কত। তাহলে তুই কেমনে খেয়াল করবি, একটু খেয়াল করবি সবাই এটা, যে হচ্ছে সিম্পল কথায় আমার এই জায়গায় ভর কেন্দ্র আছে কোথায়, ঠিক মাঝখানে। পরের ক্ষেত্রে ভর কেন্দ্র আছে কোথায়, ঠিক মাঝখানে, কারণ জায়গা পরিবর্তন হলে তো আর ভর কেন্দ্র পরিবর্তন হয় না, জাস্ট মাঝখানে আছে, মাঝখানেই আছে। তো এই জায়গায় ভর কেন্দ্রটা আছে এতটুকু হাইটে, নিচে ভর কেন্দ্রটা আছে এতটুকু হাইটে। আবার ভর কেন্দ্রের সরণ হবে কতটুকু, এই যে আমরা দেখতে পাচ্ছি সিম্পল কথায়, ঠিক এটা যদি আমাদের এল হয় তাহলে ভর কেন্দ্রটা থাকে ঠিক পুরা দৈর্ঘ্যের মাঝ বরাবর। সো এইটুকু হাইট হবে আমাদের জন্য কত, L/2। তাহলে লিখলাম সুন্দর মতো L/2। সো হাইটের মান হয়ে যাবে কত আমাদের জন্য, L/2। দেখ তো বুঝছিস কিনা এটা সবাই, এইচ ইকুয়াল টু L/2। তো না বুঝতে একটু বলিস। ভাই দণ্ডের পুরুত্বটা কি নগণ্য ধরা হয়েছে? প্রস্থ নগণ্য, দণ্ড মানে কোনো প্রস্থ থাকে না, কোনো দণ্ডের প্রস্থ থাকে না, দণ্ডের কখনো প্রস্থ থাকে না। যখনই শুনবি যে কোথাও দণ্ড বলছে বুঝবি ওইটা একদম শুধু দৈর্ঘ্য আছে, আর কোনো ডাইমেনশন নাই। আর আরো ওকে আয়, এরপরে এটা বুঝছো, তাহলে এটা তো শোয়া থেকে পুরোপুরি দাঁড় করা দিছি। তাহলে আমরা বের করছি কেমনে এটা একটু বুঝ। আমরা ভর কেন্দ্রের সরণ বের করার জন্য বেসিকটা কি খাটাইছি, বেসিকটা খাটাইছি হচ্ছে আমাদের আগে ভর কেন্দ্রটা কোথায় ছিল ওই জায়গাটা আমরা মার্ক করছি। তাহলে আদি অবস্থায় ভর কেন্দ্র কোথায় আছে সেটা মার্ক করছি, আদি অবস্থার ভর কেন্দ্র, আদি অবস্থার ভর কেন্দ্র মার্ক করছি। তারপর আমরা কি করছি, শেষ ও যেই অবস্থায় আসছে সেই অবস্থার ভর কেন্দ্রটা মার্ক করছি। তাহলে শেষ অবস্থার ভর কেন্দ্র মার্ক করবো, তারপর শেষ অবস্থার ভর কেন্দ্র মার্ক করব, শেষ অবস্থার ভর কেন্দ্র মার্ক করব। এরপর সিম্পল কথায় কি করছি, এই আদি অবস্থার ভর কেন্দ্র শেষ অবস্থার ভর কেন্দ্রের মধ্যে খাড়া বরাবর যে উচ্চতা আছে, খাড়া উচ্চতা সেটা কাউন্ট করব। কি উচ্চতা কাউন্ট করব, খাড়া উচ্চতা কাউন্ট করব। শেষ, এটা হচ্ছে আমাদের বেসিক। বরাবর দাগ দিবি, বরাবর দাগ দিবি, কাউন্ট করবি। আয় তাহলে এই বেসিকটা কাজে লাগায় এরপর আমরা আরেকটু অন্যদিকে আসি। মনে করো আমাদের কাছে এবার আবার সেম দণ্ড আছে একটা এল দৈর্ঘ্যের, এবার ওকে দাঁড় করানোর সময় আমরা এভাবে দাঁড় করাইছি, পুরা দাঁড় করাই নাই। ঠিক আছে, এবার ওকে মনে করো সাপোজ 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড় করাইছি। কত ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড় করাইছি, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড় করাইছি, এই যে এখান থেকে এখানে নিয়ে আসছি। এবার ভর কেন্দ্রের সরণ বের করতে বলছে, তাহলে কেমনে বের করবি, ওই যে মার্কটা হচ্ছে মেইন। তাহলে সর্বপ্রথম তো এই জায়গায় ওর মাঝখানে আছে, নো প্রবলেম। এই জায়গায় ওর কোথায় আছে, মাঝখানে আছে। এরপর দাগ দিই, এই যে তাহলে এইটুকু হচ্ছে আমাদের খাড়া বরাবর উচ্চতা। এই খাড়া বরাবর উচ্চতাটুকু আমাকে বের করতে হবে। এখানে খাড়া বরাবর উচ্চতাটা আমরা বের করবো কেমনে, কোয়াইট সিম্পল আসলে। একটু চিন্তা কর একটু, যে এইটুকুই হচ্ছে আমার এই এইচ এর মানটা, আমি এই জায়গায় আঁকছি ঠিকই,
ঠিক না? কিন্তু এইটুকু যেটা হবে, এইটুকু হুবহু কি হবে আমাদের জন্য সমান হবে। তাহলে একটু খেয়াল করতো, আমরা যদি একটু এঁকে দেখাই ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে এরকম, এটা একটা দণ্ড আছে, এই যে আর একটা দণ্ড আছে, এই জায়গায় আছে আমাদের ভরকেন্দ্র, এই জায়গায় আছে আমাদের ভরকেন্দ্র। তাহলে ভরকেন্দ্রের স্মরণ হয়েছে কতটুকু, এই যে এতটুকু হয়েছে আমাদের ভরকেন্দ্রের স্মরণ, এটা হচ্ছে আমাদের এইচ, রাইট? সো একটু খেয়াল করতো, এই জায়গায় এই বাকি অর্ধেকটুকু এটা আসবে L/2, এই অ্যাঙ্গেলটা জেনে গেছি আমরা 30°, এই অ্যাঙ্গেলটা জেনে গেছি 30°। সো এই অ্যাঙ্গেলটা যদি আমরা 30° জেনে যাই, তো বাকি জিনিস তোরা বুঝতেই পারতেছিস। আমার দরকার হচ্ছে এইচটা, তো এইচ দরকার H/L/2, মানে কি লম্ব বাই অতিভুজ sin 30। সো আমার এইচ সমান হয়ে গেছে L/2 sin। সো ভরকেন্দ্রের স্মরণ হবে L/2 sin 30। দেখ তো কেউ না বুঝলে একটু বল। এমনি থেকে হালকা বাঁকা করছে। ওকে, বুঝছো সবাই? তারপরে একটু খেয়াল করবি, তারপরে আনছি কিভাবে, মনে কর এরপরে আসছে আমাদের, আচ্ছা এরপর মনে কর আমাদের দণ্ডটা ছিল এরকম বাঁকানো অবস্থায় ছিল, বাঁকানো অবস্থায় ছিল, সে ভূমির সাথে 60° কোণ করেছিল। এই 60° কোণ থেকে আমরা ওকে বরাবর সোজা দাঁড় করা গেছি। আসলে আমি এক একটা এক্সাম্পল দেখাচ্ছি কেন, যেন তুই জাস্ট ধাপটা তোর মুখস্থ হয়, আর কোনো কজ নাই, জাস্ট ধাপ মুখস্থ হচ্ছে কিনা এটা দেখানোর জন্য আমি এই এতগুলো এক্সাম্পল দিচ্ছি, নইলে দিতাম না, মেনলি ধাপটা মুখস্থ হওয়ার জন্য। আয়, তাহলে আবারও সেম তুই ভরকেন্দ্র মার্ক করবি, এই জায়গায় ভরকেন্দ্র মার্ক করবি, এই যে এটা, ভাই তারপর এটার এটা, কোশ্চেনটা কি বলছেন? এই হাইট কই এইটার 60° কোশ্চেনটা কি? অ্যাঙ্গেলে ছিল, আচ্ছা সামনে আচ্ছা। আনছি 60° অ্যাঙ্গেলে ছিল, দাঁড় করাই দিছি। তাহলে এবার হাইট টুকু বের করতে হবে, মানে হচ্ছে ভরকেন্দ্রের সরণ বের করতে হবে। সো এটা হবে আমাদের এইচ। তাহলে একটু খেয়াল করবি সবাই, 60° ছিল, পুরোপুরি দাঁড় করা দিছি, আমাকে এইচটা বের করতে হচ্ছে। তো আবারও সেম টেকনিকে আগাবি, একটু চিত্রটা ভালো করে রেখা দিয়ে আঁকলে আসলে বুঝতে একটু সুবিধা হয়। এই যে রেখা একটা আছে এরকম 60°, এই যে এই অবস্থায় চলে আসছি আমরা, এই অ্যাঙ্গেলটা দিচ্ছে আমাকে 60°। তো আয়, এই জায়গায় ছিল, তারপর এই জায়গায় চলে আসছে, মনে কর এটা হচ্ছে আমাদের জন্য এইচ বা ভরকেন্দ্রের সরণ, এটা হচ্ছে আমাদের জন্য এইচ বা হচ্ছে ভরকেন্দ্রের সরণ। এখন একটু খেয়াল করো, কোয়াইট সিম্পল এটা, এটা একটু টেকনিক্যালি কাজ করতে হবে। কেমনে কাজ করবো এটা, আমরা প্রথমে এই যে উপরে মানে যেটাতে আমরা আসছি পরের অবস্থা, এই হাইটটুকু কত আমরা কিন্তু সবাই জানি, একটু খেয়াল করবি। এই পুরাটা হচ্ছে আমাদের পুরা দৈর্ঘ্য, ভর কেন্দ্রটা থাকে ঠিক কোথায়, মাঝখানে। ভর কেন্দ্রটা থাকে ঠিক কোথায়, মাঝখানে। তাহলে ভর কেন্দ্রটা যদি ঠিক মাঝখানে থাকে, তাহলে আমরা সিম্পল কথায় বুঝতে পারতেছি যে আমার ওই লাল যে হাইটটা দিলাম আমরা, এই হাইটটা হয়ে যাবে L/2। সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে, L/2। এরপর এই অ্যাঙ্গেলটা 60°, সরি 60°। এরপর হচ্ছে একটু খেয়াল করবি, এই জায়গায় আমাদের আদি যে ভরকেন্দ্রটা ছিল সেটাকে আমরা বলতে পারতেছি যে এটার হাইট হচ্ছে আমাদের জন্য কত, এই যে এতটুকু, এটা এতটুকু হাইট। এখন এটার মান কত হবে, এই যে দৈর্ঘ্যটুকু আছে সেটাকে আমরা সুন্দর মতো লিখতে পারতেছি L/2। তাহলে L/2 এর একটু খেয়াল করতে, L/2 এর এই বরাবর উপাংশ আসবে L/2 cos, এই বরাবর উপাংশ আসবে L/2 sin। তাহলে তোরা বুঝতে পারতেছিস এই দৈর্ঘ্যটা হবে L/2 sin 60। তাহলে ব্যাপারটা কি আসতেছে, সুন্দর মতো আসতেছে আমাদের এইচ এর মান L/2 মাইনাস L/2 sin 60। দেখতো বুঝছিস কিনা, এই যে এটা হাইট হচ্ছে L/2 sin 60, এটার হাইট হচ্ছে L/2, তাহলে বাকিটুকু হচ্ছে আমার এইচ। ভাই এটা আরেকবার বলেন। দেখতো, এটা আরেকবার বলবো, আয় প্রথমে বুঝ তুই এটা, যে আমাদের এটা হচ্ছে ওর পরের অবস্থা, এটা হচ্ছে ওর আগের অবস্থা। পরের অবস্থা ও সোজা বরাবর দাঁড়ায় গেছে, তাহলে ও যদি সোজা বরাবর দাঁড়ায় যায়, তাহলে এই জায়গায় ওর ভর কেন্দ্রটা আছে। সো এই ভর কেন্দ্রটার হাইট ভূমি থেকে কত হবে, আমরা সিম্পলি বুঝতে পারতেছি, ভর কেন্দ্র ঠিক মাঝখানে থাকে। সো এটার হাইট হবে L/2, কোনো প্রবলেম নেই। এটা এই যে 60° কোণে বাঁকানো একটা অংশ আছে, তাহলে ওর ভর কেন্দ্রটা মার্ক করছি আমরা এই জায়গায়।
এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে আমাকে 60 ডিগ্রি। এখন এই যে দৈর্ঘ্যটুকু আছে এটা আমরা জানি, সেটার মান কত? L/2, এবং এই অ্যাঙ্গেল 60 ডিগ্রি। তাহলে L/2 এর এই বরাবর উপাংশ আসবে L/2 cos, এই বরাবর উপাংশ আসবে L/2 sin। ওই যে এটাই তো ওইটা, L/2 sin। সো এই বরাবর দৈর্ঘ্য চলে আসছে L/2 sin হ্যাঁ ভাই 60, বুঝছি এবার। L/2 minus L/2 sin 60। দেখ তো কারো সমস্যা হইলে বল তাড়াতাড়ি। মুখস্থ করবো না, কোনো টেকনিক মনে রাখবো না, ডিরেক্ট চিত্র এঁকে বুঝে বুঝে করবো। বল কারো সমস্যা আছে কিনা এখনো? আচ্ছা বুঝছো আশা করি। এরপর আরেকটা করি এক্সাম্পল। এবার হচ্ছে একটা কাঠি আছে আমাদের কাছে। Okay, একটা কাঠি আছে, একে এ 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এবার আমরা ওকে দাঁড় করাই দিচ্ছি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। 30 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড় করা দিচ্ছি? 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড় করা দিচ্ছি। এবার ভরকেন্দ্রের সরণ কত হবে দেখি, বল, লিখে বল, মুখে বলিস না কেউ, লিখে বল, আমার ডিরেক্ট মেসেজে লিখে বল, দেখি কে কে পারস। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এবার ওকে দাঁড় করায় 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আনছে। এবার ভরকেন্দ্রের সরণ কত? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, দাঁড় করায় 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে। ওই যে এলই, দৈর্ঘ্য এল সবসময়। বলেস। না হয় নাই। হ্যাঁ পিএলআরটা হয়েছে। স্যার এক মিনিট। রাতুলেরটাও হয়েছে, মাহতাবেরটাও হয়েছে। হ্যাঁ ঠিক আছে তো, এই তো বুঝছোস। এই যে এটাই দরকার, এই যে যারা বুঝোস নাই, কেন বুঝোস নাই ওইটা এখন দেখবি, তো সবচেয়ে বেশি ইজি হবে। তারা আরেকবার ট্রাই কর, যারা ভুল হয়েছে, নাজিফার ভুল হয়েছে, নাজিফা আবার ট্রাই কর। চিত্র আঁক, চিত্র আঁক আগে, তাড়াহুড়োর কোনো দরকার নেই। 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি আছে, চিত্রটা আঁক। আঁকার পরে এরপর দাগ দে, দাগ দিয়ে আঁক, এটা সবচেয়ে ইজি হবে। মুখস্থ করার কিছু নাই এখানে। তারপর বাকিগুলো কই? শ্রাবণ পাঠা, আমারে ডিরেক্ট পাঠাবি। হ্যাঁ ঠিক আছে, নাজমুলেরটা। আর ওকে, আয়। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি ক্যালকুলেশন করতে হচ্ছিল না। আয় দেখাই তাহলে সবাই আবার চিত্রটা আঁকাটা বুঝ আগে। এই যে আমাদের কাছে ভূমি আছে, আমাদের এই জায়গায় ছিল ও প্রথমে, এই জায়গায় ছিল মনে কর। এই অ্যাঙ্গেলটা ধরছি আমরা কত ডিগ্রি? এই অ্যাঙ্গেলটা ধরছি আমরা 30 ডিগ্রি। তারপর ওকে এই 30 ডিগ্রি অবস্থা থেকে আমরা নিয়ে গেছি এই অবস্থায়, যে অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের জন্য কত ডিগ্রি? 60 ডিগ্রি। এরপর কি ভর কেন্দ্রটা মার্ক করতে হবে। তাহলে এই যে ভর কেন্দ্র মার্ক করলাম, এই জায়গায়ও ভর কেন্দ্রটা মার্ক করলাম, ঠিক আছে না? ভর কেন্দ্রটা মার্ক করছি, এবং ভর কেন্দ্র যখন মার্ক করছি, এরপর কাজ হচ্ছে ওই যে ভর কেন্দ্র বরাবর দাগ দিলাম, ভর কেন্দ্র বরাবর দাগ দিলাম। এই যে এটা হচ্ছে আমার এইচ, এটা বের করতে হবে আমার। তাহলে এখন একটু খেয়াল কর, এটা বের করার টেকনিক কি, একটু খেয়াল করলেই বুঝতে পারবি। আচ্ছা এইটুকু হাইট তুই বের করতে পারছ না? চিন্তা করতো,
আবার এইটুকু হাইটও তুই বের করতে পারছ না। কেমনে? ওই যে এই দৈর্ঘ্যটা হচ্ছে L/2, তাহলে L/2 এর এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এই বরাবর উপাংশ আসবে L/2 cos 60, লম্ব বরাবর উপাংশটা আসবে L/2 sin 60। সো সিম্পল কথায় বুঝতে পারতেছিস এই দৈর্ঘ্যটা হবে L/2 sin 60, ঠিক না? এটা যদি বুঝতে পারোস তাহলে হয়ে গেছে। তাহলে কি বললাম, এই দৈর্ঘ্যটুকু হচ্ছে আমাদের L/2। সো আমাদের এই লাল দাগের দৈর্ঘ্যটা হবে কত? L/2 sin 60। আর অন্যদিকে এই যে লাল দাগ আছে এটার দৈর্ঘ্য কত হবে? সেম, এটা তো L/2। এবার অ্যাঙ্গেল তো 60 ডিগ্রি না, এবার অ্যাঙ্গেল হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে এই বরাবর উপাংশ আসবে কত? L/2 sin 30, L/2 sin 30। তাহলে ব্যাপারটা আসবে কি, h সমান আসবে L/2 sin 60 মাইনাস দিয়ে আসবে L/2 sin 30। তাহলে L/2 টা কমন যাবে, sin 60 মাইনাস sin 30। এরপর তুই বাকিটা ক্যালকুলেশন করলে করবি, না করলেও সমস্যা নেই, ক্যালকুলেটর তো আছে। দেখ তো বুঝছস কিনা, কেউ না বুঝলে একটু বলতো ভাইকে। দেখ, ওকে বুঝছস আশা করি। এরপর আয়, দেখি এরপর আরেকটা করে দেখা বাইরে, যে আমাদের কাছে কোনো একটা এরকম দেয়াল আছে, ভূমি আছে, এটা হচ্ছে দেয়াল, ঠিক আছে? এটা হচ্ছে দেয়াল। আমরা একটা হেলানো হেলানো তলকে বা একটা মইকে, একটা মই মনে করো, এটা একটা মই, মইটার দৈর্ঘ্য L। এই মইটাকে প্রথমে ভূমির সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখছি। এরপর কি করছি, একটু পরে দেয়াল তো আছেই, যেটা দেয়াল, একটু পরে মইটাকে আমি এই যে এরকম করে মইটার সামনে আগায় খাড়া করাই দিচ্ছি, ঠিক আছে? এরকম করে রাখছি। তখন অ্যাঙ্গেল করে দিয়েছি কত? সাপোজ 75 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিয়েছি। বলছে এই ক্ষেত্রে ভরকেন্দ্রের সরণ কত হয়েছে? ভরকেন্দ্রের সরণ এই বের কর সবাই। 30 ডিগ্রি থেকে 75 ডিগ্রি করে দিয়েছি মইটা। মইটা প্রথমে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল এরকম, এই যে দেয়ালের সাথে, তারপরে এই যে এরকম করে ঠেলে ধরে দাঁড় করাইছে, 75 ডিগ্রি করেছি। কোশ্চেন কেউ না বুঝতে বলিস, কোশ্চেন বুঝতে হচ্ছে আগে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার অবস্থা, এটা থেকে তারপরে এই জায়গায় 2 নাম্বার অবস্থা আসছে। ভাইয়া কোশ্চেন একটু আবার বলবেন, ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো। কোশ্চেন হচ্ছে এরকম যে আমাদের কাছে একটা মই ছিল, এটা প্রথমে 30 ডিগ্রি করে অ্যাঙ্গেল করা ছিল, ঠিক আছে? তারপরে এটারে ধরে সামনের দিকে ঠেলা মারছে, ঠেলা মেরে মইটারে এমনি 75 ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড় করাইছি। এবার ভরকেন্দ্রের সরণ কত? বুঝছস না? এরকম ছিল, ঠিক আছে? এই যে তবে এরকম আছে। তাড়াতাড়ি। ঠিক আছে, মাথা ভুল করছিস একটু, ভুল করছিস। তারপর বাকিরা হ্যাঁ 5 এরটা ঠিক আছে।
ওকে আয়, এতক্ষণ লাগলে হবে কেমন বেটা? এর আগে তো হুবহু এটাই করা দিলাম। দেখ না, এটাতে আমি একটু চিত্রই না ভিন্ন করছি। কাহিনী তো এটাই যে আমার মই একটা ছিল, ভূমির সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, এরপর মইটারে আমি ভূমির সাথে 75 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিছি। Right? কাহিনী তো এটাই, জাস্ট একটু সামনে আগায় বলছি আর কি ব্যাপারটা, যে এই জায়গায় 30 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে ওরে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আনছি, 75 ডিগ্রি অ্যাঙ্গেলে আনছি। মানে ভূমির সাথেও কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এরপর ভূমির সাথেও কত ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসছে, 75 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে কি আগের ম্যাথটা করছি না ওরকম? তাহলে ব্যাপারটা কি হবে চিন্তা করতো। এই যে এটার হাইট টুকু কত হবে, L/2 sin 75। এটার হাইট টুকু কত হবে, L/2 sin 30। তাহলে ভর কেন্দ্রের সরণ কতটুকু হয়েছে, এই যে এই জায়গা, এই জায়গা, এই যে এতটুকু। সো H সমান L/2 sin 75 মাইনাস L/2 sin 30। দেখ তো কে কে বুঝোস নাই, তাহলে চোখে দেখে তো হাজার বলতে হবে। জাস্ট এটা মই বলাতে এখন সবাই উল্টে গেছে। দেখ কেউ না বুঝলে তাতে 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 ভাই এখানে যদি দেওয়ালটা ফিক্স হয় তাহলে আপনি যখন মইটাকে 75 ডিগ্রি অ্যাঙ্গেল করবেন তো এটা সামনে চলে আসবে না? হ্যাঁ এটা আসবে হিসাব তো, কি করতে হবে। সামনের টুকু হিসাব করি নাকি আমরা ভর কেন্দ্রের সরণের এইচ এর ক্ষেত্রে? আচ্ছা। হ্যাঁ, সব সময় খাড়া উচ্চতা, এটাই বুঝতে হবে। সব সময় খাড়া উচ্চতা, সব সময় খাড়া উচ্চতা শুধু হিসাব করো। এবার এটা সামনে আসো এটা পিছে আসো, ইট ডাজন্ট ম্যাটার। এই জায়গাও তো পিছে গেছে না, চিন্তা করতে এই জায়গা থেকে আমি এই জায়গায় যখন নিছি, ওকে ও কিছু পরিমাণ পিছে আসছে না, এটা কখনো হিসাব করছি না, কারণ আমার খাড়াটুকু দরকার। বুঝছস? দেখ, আচ্ছা, আশা করি সবাই বুঝতেছস। মেইনলি চিত্রটা যারা মানে আঁকতে পারবে ঠিক মতো, ওদের অটোমেটিক্যালি হয়ে যাবে। আচ্ছা, এটা গেল আমাদের কাঠের ক্ষেত্রে। এরপরে আমরা কিছু আয়তাকৃতি বস্তু বা আয়তাকৃতি ঘনবস্তুর ক্ষেত্রে দেখবো। সো আয়তাকৃতি ভাই বস্তু ঘনবস্তু বল। ওই অ্যাঙ্গেলটা সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে হিসাব করতে হবে। যেমন হোক আমার এইচ বের করে দে। এখন এটার চেয়ে আর কোনো অন্য অ্যাঙ্গেল ইজি হবে? না ভাই, মানে যদি 180 থেকেও নিচে নামাই দেয় তখনও প্লাস ধরে করতে হবে। না না, তখন তো ডিফারেন্ট না, তখন তো আলাদা। যেমন মনে আচ্ছা কর ওই ঠিক যে আছে। এরকম আর কি, তখন তো মনে কর সাপোজ এই জায়গার মধ্যে একটা কাঠি রাখছিস এমনে, এই জায়গা থেকে কাঠিটারে এরপরে এরকম করে ফেলছিস, তখন তো ডিফারেন্ট না? এই যে এটা হিসাব করবি হচ্ছে, এই হাইট টুকু হিসাব করবি যা আসবে, মনে করে এক্স আসলো, এরপর আবার এই হাইট টুকু হিসাব করবি ওয়াই আসলো, তাহলে ভর কেন্দ্রের সরণ কত হবে? যোগফল, হ্যাঁ ঠিক আছে। মানে তোর সবসময় হাইট টুকু বের করতে হবে, ভূমি থেকে হাইট। আচ্ছা আচ্ছা আয়, ওকে, এগুলোর তেমন কোনো ইউজ নেই, সমস্যা নেই। আয়, আয়তাকৃতি বস্তু বা ঘন বস্তুর ক্ষেত্রে ব্যাপারটা বুঝ, সবাই একটু খেয়াল করবি। তাহলে আমাদের কাছে মনে কর একটা ইট আকৃতির বস্তু আছে, ওর দৈর্ঘ্যটাকে ধরে নিচ্ছি আমরা এল, ওর প্রস্থটাকে বলে নিচ্ছি আমরা বি। এই জিনিসকে আমি এমনে করে দাঁড় করাই দিচ্ছি, ঠিক আছে? এই অবস্থা থেকে এই অবস্থায় নিয়ে আসি। আচ্ছা, এখন একটু খেয়াল করবি সবাই, খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলবো। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই জায়গার মধ্যে ভর কেন্দ্রের সরণটা বা উচ্চতাটা আমরা হিসাব করবো। সো আয়, এটা আমাদের এল, এটা হয়ে গেছে বি। তাহলে আমরা আবারও বুঝি ভর কেন্দ্র আগে মার্ক করি, রাইট? সো এটার ভর কেন্দ্র আছে ঠিক মাঝ বরাবর, এটার ভর কেন্দ্র আছে ঠিক মাঝ বরাবর, ঠিক না? তাহলে এইটুকু হচ্ছে এটার দাগ, উপরেরটার দাগ, নিচেরটার দাগ, এইটুকু হচ্ছে আমার ভর কেন্দ্রের সরণ এইচ। এই যে চিত্র আঁকাটাই হচ্ছে মেন। এবারে উপরের দাগ, উপরের দাগটা কতটুকু হাইটে আছে চিন্তা করতো, এই উপরের দাগটা কতটুকু হাইটে আছে, পুরোটা হচ্ছে এল। তাহলে এই উপরের দাগটা ভূমি থেকে কত হাইটে আছে, L/2 হাইটে আছে। ভেরি গুড। তারপরে নিচের যে দাগটা আছে এটা কত হাইটে আছে চিন্তা করতে একটু, সিম্পল একদম। আমাদের এটা পুরোটা হচ্ছে বি, তাহলে এইটা আছে কতটুকু হাইটে, অর্ধেক হাইটে আছে, সো B/2। এইটুকু হাইট হচ্ছে B/2। সো আমাদের বাকি হাইট টু কত হবে চিন্তা করতে, এটা আছে L/2 পরিমাণ উচ্চতায়, এটা আছে আমাদের B/2 পরিমাণ উচ্চতায়।
না এই এইচ এর মান হবে কত আমাদের L/2 মাইনাস দিয়ে B/2, L/2 মাইনাস দিয়ে B/2। বুঝছো আশা করি সবাই, L/2 মাইনাস দিয়ে আমাদের B/2। আচ্ছা ওকে ঠিক আছে, এটা যদি বুঝোস এখন এই জায়গায় আমরা একটা সিস্টেম মাথায় রাখবো, সিস্টেমটা এভাবে মনে রাখবি যে এল মানে বুঝায় সব সময় দেখতে এলটা কোন বরাবর আছে, দেখতো ভূমি বরাবর আছে, আর বিটা এই ভূমির সাথে ঠিক কিভাবে আছে, লম্বভাবে আছে। এই বিটা ভূমির সাথে কিভাবে আছে, লম্বভাবে আছে। এই জন্য আমরা এই সূত্রটাকে এভাবে লিখি, ভূমি বাই 2 মাইনাস লম্ব বাই 2, অর্থাৎ যেটা ভূমি অবস্থা আছে সেই ভূমি অবস্থা থেকে লম্ব অবস্থায় আসছে, তো ভূমি বাই 2 মাইনাস দিয়ে কি আছে, লম্ব বাই 2। এখন একটু খেয়াল করি, কিছু প্যাচ আছে। এবার আমরা ঘন বস্তু আকৃতির বস্তু চলে আসে, তাহলে প্যাচটা বুঝতে পারবি সব। একটা ঘন বস্তু আঁকি আমি, এটা এমনে শুয়ে আছে, তাহলে এটা হচ্ছে ওর দৈর্ঘ্য, এটা হচ্ছে ওর প্রস্থ, এটা হচ্ছে ওর উচ্চতা, হাইট। ঠিক আছে, এখন আমরা একে দাঁড় করাই দিচ্ছি, এই অবস্থা থেকে দাঁড় করাই দিচ্ছি। তাহলে এই অবস্থা থেকে যখন ওকে দাঁড় করাই দিব, একটু চিন্তা করবি তো সবাই, এই জায়গায় যখন আমরা ওকে দাঁড় করাবো এই অবস্থায় ছিল, এটা বুঝাবো কেন, তার একটা বই সবচেয়ে ভালো মতো বুঝে যায়। আচ্ছা মনে কর এই যে এটা এই অবস্থায় ছিল, এই অবস্থা থেকে এমনে দাঁড় করাইছি, বুঝছিস না সবাই, এই অবস্থায় ছিল এমনে দাঁড় করাইছি। তাহলে যখন এই অবস্থা থেকে ওকে দাঁড় করাই দিছি আমরা, এবার ওর ভর কেন্দ্রের সরণ কত হবে, এবার ওর ভর কেন্দ্রের সরণটা আমরা হিসাব করি ওই যে ভূমি বাই 2 বাই লম্ব বাই 2 ওইটা দিয়ে, অর্থাৎ ও কি অবস্থায় ছিল ওইটার উপর নির্ভর করতেছে। এই যে অবস্থায় ছিল সেই অবস্থার ভূমিটা হচ্ছে এল, আর সেই অবস্থার উচ্চতা মানে লম্বটা হচ্ছে কি এইচ। তো সূত্রটা কি আসবে, ভূমি বাই 2 মাইনাস এইচ বাই 2, লম্ব বাই 2। কিন্তু কিন্তু মনে কর আমাদের ঘনবস্তুটা এখন এভাবে ছিল না, আমাদের ঘনবস্তুটা এভাবে ছিল। অর্থাৎ এটা হচ্ছে এবার ওর এল, এটা হচ্ছে ওর বি, এটা হচ্ছে ওর এইচ। মানে কিরকম আছে, এমনি দাঁড় করেছে এভাবে। তাহলে এবার দেখতো, এবার দাঁড় করাবো কেমনে, এমনি আছে না, এবার এমনি দাঁড় করাবো। বুঝছস তো আশা করি, এটা থেকে এমনি হয়ে গেছে। তাহলে যখন এটা থেকে এমনে হয়ে যাবে, বুঝিস ওইটা ছিল এমনে থেকে এমনে, এটা হচ্ছে এমনে থেকে এমনে, দুটা কি সেম অবস্থা আসছে, পুরোপুরি সেম অবস্থা না কিন্তু। ঠিক আছে, তাহলে এটা এমনে থেকে এমনে দাঁড় করাইছি। তাহলে এই ক্ষেত্রে তখন আবারও সেম, এল, এটা হচ্ছে বি, দ্যাট ইজ ভূমি হচ্ছে এটা, লম্ব হচ্ছে এটা। সো এবার ভর কেন্দ্রের সরণ আসবে, ভর কেন্দ্রের সরণ ভূমি বাই 2 মাইনাস লম্ব বাই 2। এখন যে জিনিসটা আমাদের বুঝতে হবে মেইনলি, সেটা হচ্ছে আমাদের তো কোশ্চেনের মধ্যে চিত্র এঁকে দিবে না যে না আমি এমনে রাখছি, এমনে দাঁড় করাইছি, এমনে রাখছিল, অমনে হচ্ছে, আমাকে মুখে বলে দিবে যে আমি দৈর্ঘ্য বরাবর দাঁড় করাইছি বা প্রস্থ বরাবর দাঁড় করাইছি, যে কোনো একটা জিনিস আমাকে বলে দিবে। আচ্ছা কেউ বলতো আমাকে এখানে আমরা কি বরাবর দাঁড় করাইছি, এই যে এরকম ছিল, এমনে করছে, কি বরাবর দাঁড় করাইছি, বলতো কেউ। দৈর্ঘ্য বরাবর। তাহলে পরের বার কি বরাবর দাঁড় করাইছি, প্রস্থ বরাবর। এই জায়গাও দৈর্ঘ্য দাঁড়াইছে না, এই জায়গাও দৈর্ঘ্য দাঁড়াইছে না। চিন্তা কর না, এই জায়গায় দৈর্ঘ্য বরাবর দাঁড় করাইলে এই জায়গায় কি বরাবর দাঁড় করাইছে, সেম দৈর্ঘ্যই তো দাঁড়াইছে। হ্যাঁ ভাই, সেম সেম দৈর্ঘ্য। তো দেখি কেউ বল তাড়াতাড়ি, চিন্তা কর, সিম্পল জিনিস একদম, একটু চিন্তা কর। আমাদের একবার এই অবস্থায় এমনে দাঁড় করাই দিছি,
আর একবার এই অবস্থায় ছিল, এভাবে দাঁড় করাইছি। তাহলে কোনটার ক্ষেত্রে কিভাবে দাঁড় করাইছি? প্রথমটা দৈর্ঘ্য, পরেরটা প্রস্থ। প্রথমটা দৈর্ঘ্য বরাবর দাঁড় করাইছি, পরেরটা প্রস্থ বরাবর দাঁড় করাইছি। চিন্তা করে একটু, সিম্পল। আচ্ছা এবার আমি বলি, প্রথমে এত আমাদের এই অবস্থায় ছিল বইটা না, তাহলে এটা হচ্ছে আমার দৈর্ঘ্য, এটা হচ্ছে আমার প্রস্থ, এটা হচ্ছে আমার উচ্চতাটা, ঠিক আছে না? উচ্চতাটা। এখন একটু চিন্তা করতো, আমি ওকে এই অবস্থা থেকে ধরে এরকম করে দিছি, তাহলে ওর কোন বরাবর জায়গাটা চেঞ্জ হয়েছে এটা তোকে একটু বুঝতে হবে। আয়, এরপর এই জায়গায় আসি আমি, এটা হচ্ছে ওর দৈর্ঘ্য, এটা হচ্ছে ওর প্রস্থ। এবার ওকে আমরা দাঁড় করাইছি, একটু চিন্তা কর, এটা হচ্ছে ওর উচ্চতা না, এটা উচ্চতা। তো এই ক্ষেত্রে বুঝতেছে উচ্চতার কোনো কাহিনী নেই, কারণ এই ক্ষেত্রে উচ্চতার রিলেটেড কোন কাহিনী আসতেছে না, এটা এই বরাবর আছে, বরাবর এই যে এমনি করে দাঁড় করাইছে। একটু চিন্তা কর, সিম্পল। প্রথমবারের ক্ষেত্রে আমাদের ও শোয়া অবস্থায় ছিল কোন দৈর্ঘ্যটা, এটা তোকে বুঝতে হবে। দৈর্ঘ্যটা শোয়া অবস্থায় ছিল, আর প্রস্থটা এই সাইড বরাবর ছিল, উচ্চতাটাই মোটা বরাবর ছিল। আমরা ওর উচ্চতা যে জায়গাটা আছে, এই উচ্চতা জায়গাটাকে ধরে তারপর পুরো জিনিসটাকে দাঁড় করাই দিছি। আগে দৈর্ঘ্যকে ধরে দাঁড় করাইছি না, উচ্চতাকে ধরে দাঁড় করাইছি। পরের বার চিন্তা করতে এরকম ছিল, তাহলে এবার ওর কোন বরাবর জায়গাটা আছে, এই বরাবর জায়গাটা না আছে, ঠিক না? তাহলে এবার ওর এইটা ধরে আমরা এরকম করে দাঁড় করাইছি। তাহলে যেটা ধরে আমরা দাঁড় করাই দিই সেটাকে আমরা বলি হচ্ছে এই বরাবর। সিম্পল কথা, সবাই বুঝছস? দেখতো বল। আবার বলতাম না। আচ্ছা আয়, সবাই আবার খেয়াল করবি সিকোয়েন্স ওয়াইজ। তাহলে কি বললাম যে আমাদের, আচ্ছা ইজি করে বলি, আয় পেঁচাবো না, একদম ইজি করে বলি। সিম্পল কথায়, এই জায়গায় ভর কেন্দ্রে স্মরণ করছি আমরা, যার উপর ভিত্তি করে আমরা দাঁড় করাই দিছি তাকে বলবো ভর, মানে তাকে বলবো ওই বরাবর দাঁড় করাইছি। এবার এই জায়গায় এল চেঞ্জ হয়েছে, এইচ চেঞ্জ হয়েছে, কে কোনো প্রকার চেঞ্জ হয় নাই, প্রস্থ কোনো প্রকার চেঞ্জ হয় নাই। সো এই জায়গায় বলবো আমরা প্রস্থ বরাবর দাঁড় করাইছি, অর্থাৎ যেই বরাবর দাঁড় করাবো সে থাকবে না। শেষ, সোজা দেখি, প্রস্থ বরাবর করছি, এই দেখ প্রস্থর উপর বেস করে দাঁড় করাই দিছি, যার উপর বেস করে দাঁড় করাইছি সে বাদ যাবে, বি বাদ, বাকি যে দুজন থাকবে একজন থেকে আরেকজনকে বিয়োগ করব হাফ করে। তাহলে এই বরাবর এই জায়গায় বাদ পড়ছে কে দেখতো, এই জায়গায় বাদ পড়ছে কিন্তু উচ্চতা, এই জায়গায় বাদ পড়ছে কি উচ্চতা। তাহলে বলবো যে এই বরাবর উচ্চতা আছে, উচ্চতা বরাবর সে বাদ পড়বে, উচ্চতা বরাবর দ্যাট ইজ এইচটা বাদ পড়বে। তাহলে তুই লিখবি কি, এইচ বাদ L/2 মাইনাস B/2। শেষ, ঝামেলার দরকার নেই, এত বোঝার দরকার নেই কেমনে কারে দাঁড় করেছে, বাদ দে। সিম্পল কথা, এটা মাথায় রাখবি, যেই বরাবর দাঁড় করাইতে বলবে আমাকে সে বাদ যাবে, সে বাদ গিয়ে বাকি দুজনকে নিয়ে কাজ করতে হবে। যখন উচ্চতা বরাবর বলবে এটা, যদি বলে প্রস্থ বরাবর দাঁড় করাইছি তাহলে L/2 মাইনাস H/2, যদি বলে উচ্চতা বরাবর তাহলে L/2 মাইনাস B/2, যদি বলে আমাকে কি বরাবর দাঁড় করাইছি, দৈর্ঘ্য বরাবর দাঁড় করাইছি, তাহলে কি আসবে B/2 মাইনাস H/2 আসবে। শেষ, এটা হচ্ছে কথা। বল, কাজ ঝামেলা এখন পেঁচানোর দরকার নেই, টেকনিক মাথা রাখ। শেষ, যেই বরাবর দাঁড় করবো সে বাদ, সে স্থির থেকে বাকি দুজন চেঞ্জ হবে। বল, হয়েছে? ডান। আচ্ছা, দৈর্ঘ্য গেল, প্রস্থ গেল, উচ্চতা গেল, আচ্ছা এর ক্ষেত্রে গেল। আচ্ছা লাস্ট একটা, এটা তোরা করবি সবাই দেখি, সিলিন্ডার একটা সোজা একদম, সিলিন্ডার, সিলিন্ডার সবাই। আমার কাছে একটা সিলিন্ডার আছে, যার হাইটটা হচ্ছে আমরা ধরে নিছি এল, যার ব্যাসার্ধটা হচ্ছে আর, একে আমরা শোয়ানো অবস্থা থেকে দাঁড় করাই দিছি। ওর ভর কেন্দ্রের স্মরণ কত? কত?
তাহলে বললাম কি, একটা সিলিন্ডার হাইট হচ্ছে এল, প্রস্থ হচ্ছে আর, একে শোয়ানো অবস্থা থেকে কি করে দিছি, দাঁড় করাই দিছি, বের কর তাড়াতাড়ি। এটা এটা দিছি মেনলি হচ্ছে প্র্যাকটিসের জন্য, এটা আসবে না পরীক্ষা এগুলো। বল তাড়াতাড়ি। ওকে, হয়েছে সাকিব। চিত্র আঁক বাকিরা কই? উম, উম, ভুল হয়েছে মাহাতাব। আহা, নাজিফের এখনো বুঝতে সমস্যা হচ্ছে। মার্ক কর আগে, মার্ক করস না এখনো, এই জন্য ভুল হচ্ছে বারবার। মধ্যবিন্দুতে আয়, এই যে মাঝ বরাবর আছে, ঠিক না? তাহলে এই যে দাগটা দিলি একটা, আরেকটা কই আছে? মধ্যবিন্দুটা মানে ভার কেন্দ্রটা এই জায়গায় আছে, মার্ক কর। হাইট কোনটা আমাদের? এবার গিয়ে কথাবার্তা বলবো। তাহলে আয়, সর্বপ্রথম সর্বপ্রথম হচ্ছে এই হাইটটুকু কত সেটা আগে বুঝতে। এই যে, এটা হচ্ছে আমাদের পুরাটা এল, এই যে নাম দিছি এল। তাহলে এই পুরাটা যদি আমাদের এল হয়, এই যে হাইটটুকু আছে এটা মাঝ বরাবর থাকবে। সো এই হাইটটুকু কত হবে আমাদের জন্য? L/2। সিম্পল কথা, কাজ কি শেষ? না। আদি অবস্থানটা কি একদম ভূমিতে আছে? আদি অবস্থানে কি ভূমিতে আছে? না। তো আদি অবস্থান কতটুকু উচ্চতায় আছে? এই যে এতটুকু উচ্চতা আছে, দেখো এটাই ওর ব্যাসার্ধ না? সো এটা আসবে আমাদের এই যে ওর ব্যাসার্ধ। তাহলে হয়তো আমার হাইট কতটুকু আসতেছে? এই যে এতটুকু আসতেছে। সো হাইটের মান কত হবে? L/2 মাইনাস। দেখ তো বুঝছস কিনা? চিত্র আঁকতে হবে, চিত্র না আঁকলে ভুল হয়েই যাবে শিওর। সো চিত্র আঁকতে হবে। বল এখনো কে কে বুঝছস নাই? এই এই সো এই হাইটটুকু বের করছি, এর অর্ধেক। এখন সিলিন্ডারের ব্যাসার্ধ তো এই যে অর্ধেকটা তো ব্যাসার্ধ। সো L/2 মাইনাস কি আসবে আর। বল কে কে বুঝছস নাই? নাজিফা বুঝছস কিনা দেখ, ভুল হচ্ছে কেন? L/2 এটা হচ্ছে আর, বিয়োগ করে L/2 মাইনাস আর। দেখ তো। আয়, কুয়ার ক্ষেত্রে চিত্র আঁকতে হবে। মেইন কথা হচ্ছে এদূর যে আমরা চিত্র আঁকবো, তাহলে দেখবো অটোমেটিক হয়ে যাবে। আয় কুয়ার ক্ষেত্রে ভর কেন্দ্র সব বের করবো, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের জন্য। আয় একটা করে কাহিনী দেখবো, সো সিকোয়েন্স ওয়াইজ আসবে। আমাদের কাছে এই যে মনে করো একটা কুয়া আছে, এই যে কুয়া। এখন এই কুয়া থেকে পানি তুলবো আমরা, মেইন কাহিনী হচ্ছে এদূর, কুয়া থেকে পানি তুলবো। এখন দুইটা জিনিস এখানে বিবেচনার ব্যাপার আসবে, সেটা হচ্ছে কুয়াটা কতটুকু পূর্ণ আছে, কতটুকু পূর্ণ আছে, কুয়াটা কতটুকু পূর্ণ আছে সেটা একবার আমাকে চেক করতে হবে। আরেকটা হচ্ছে কুয়াটা কুয়াটা কতটুকু খালি করব, কতটুকু খালি করব সেই ব্যাপারটা আমাকে দেখতে হবে। ঠিক আছে? তাহলে আয়, এই দুটা কোশ্চেনে দেওয়া থাকবে, এর দূর পূর্ণ আছে, এর দূর খালি করছি, এই দুটো জিনিস আমাকে প্রশ্নে দেওয়া থাকবে। আচ্ছা, আয় শুরু করি। তাহলে কতটুকু পূর্ণ আছে? মনে করো আমরা একটা কাহিনী দিয়ে শুরু করি। মনে করো আমাদের কাছে একটা সম্পূর্ণ কুয়া আছে, সম্পূর্ণ কুয়া আছে। এই কুয়াটাকে আমরা সম্পূর্ণ খালি করব। সম্পূর্ণ কুয়া আছে মানে একদম পুরোপুরি কুয়া আছে। এই পুরোপুরি কুয়াটাকে আমরা পুরাপুরি কি করে ফেলবো? খালি, শেষ, পুরা খালি করে ফেলবো। আয়, তাহলে আয় তো, প্রথমে তুই এই সিকোয়েন্স বুঝতে পারতেছিস যে তোর পুরা কুয়াটা পূর্ণ আছে। এই যে পুরা কুয়া পানিতে পূর্ণ আছে, এই পুরাটুকু আমরা খালি করে ফেলবো। পুরাটুকু খালি করব মানে কি,
একটু পরে এর অবস্থাটা হবে এরকম, এই যে কুয়া পুরাটা খালি, পানিগুলা সাইডে পড়ে আছে, ঠিক না? কারণ কুয়াটা পুরোপুরি খালি করে ফেলছে। পানিগুলা কোথায় পড়ে আছে? পানিগুলা সাইডে পড়ে আছে। একটু চিন্তা করে এবার, মিলে গেছে না? শেষ। তাহলে প্রথমে তোর কুয়াটার পানিটা পুরা এই জায়গার মধ্যে ছিল, তোর কাজ হচ্ছে কুয়াটা পুরা খালি করা। তার মানে এই পানিটাকে নিয়ে তুই জাস্ট সাইডে ফালাবি, তুই জাস্ট কুয়া থেকে বের করবি। এখন কুয়া থেকে বের করতে হলে তোর কি করতে হবে? এই যে সাইডে ফালা দিস, শেষ। তাহলে এই জায়গার মধ্যে যেই পানিগুলা একদম উপরে ছিল, যেই পানিগুলো একদম কই ছিল? উপরে ছিল, ওরা কোনো প্রকার উচ্চতা অতিক্রম না করেই এই জায়গায় চলে আসছে, পাশে চলে আসছে জাস্ট। যারা এই জায়গায় ছিল ওরা উচ্চতা অতিক্রম করছে এতটুকু, যারা এই জায়গায় ছিল ওরা উচ্চতা এতটুকু, যারা এই একদম নিচে ছিল ওরা অন্য একটা উচ্চতা। তাহলে ব্যাপারটা কি আসতেছে? এই জায়গায় কুয়ার বিভিন্ন কণাগুলা বা বিভিন্ন জায়গার কণাগুলা বিভিন্ন রকম দূরত্ব অতিক্রম করে উপরে আসছে। সো এই জায়গায় আমাকে হিসাব করতে হবে হচ্ছে ভর কেন্দ্রের সরণ। সো আমরা এই জায়গায় যখন এইচ হিসাব করব, আমাকে অবশ্যই ভর কেন্দ্রের সরণটা হিসাব করতে হবে। এটা সবাই আশা করি বুঝছস। আর কুয়ার ক্ষেত্রে যে ভর কেন্দ্রের সরণটা আছে, এটাকে আমরা ইজি করার জন্য হিসাব করব গড় উচ্চতা দিয়ে। কি উচ্চতা দিয়ে হিসাব করব? গড় উচ্চতা, কারণ কুয়ার ম্যাথ গুলো বেশি আসে আমাদের। সো এই জন্য আমরা কুয়ার ক্ষেত্রে কোন উচ্চতা হিসাব করব? গড় উচ্চতা হিসাব করব। তাহলে ভর কেন্দ্রের সরণ কেন হয়েছে এটা বুঝছস কিনা দেখতো সবাই, যে আমরা কেন এই জায়গায় উচ্চতা বের করার জন্য ভর কেন্দ্রের সরণ নিতে হচ্ছে। কারণ এই জায়গায় বিভিন্ন কণাগুলা বিভিন্ন উচ্চতা বের করছে। দেখি বলতো কারো সমস্যা আছে কিনা? ভর কেন্দ্রের সরণ বুঝতে সমস্যা আছে কিনা এটা বল, তাহলে হচ্ছে। আচ্ছা, তাহলে কুয়ার ক্ষেত্রে এই ভর কেন্দ্রের সরণকে আমরা কি নাম দিছি? গড় উচ্চতা নাম দিছি। এবার একটু আসবি, আমাদের মনে কর এই যে কুয়াটা আছে প্রথমে এই অবস্থায় ছিল, তাহলে আমাদের পানিগুলা কই ছিল? পানিগুলো সব এখানে ছিল। এখন আমাদের ঠিক ভর কেন্দ্রটা কোথায় থাকবে? আমরা জানি ঠিক মাঝ বরাবর থাকবে ভর কেন্দ্র, কারণ পুরা পানিটা আমরা খালি করব। সো যতটুকু পানি খালি করবো এটার ভর কেন্দ্রটা ঠিক মাঝখানে থাকবে। এরপর পুরা কুয়াটা খালি করে ফেলছি, সো পুরা কুয়া খালি করে আমার পানিটা এই জায়গায় চলে আসছে। সো এই জায়গায় ভর কেন্দ্রটা কই থাকবে? এই যে এই জায়গায় থাকবে, মানে ভূমিতে পড়ে থাকবে, ঠিক আছে? মাটিতে পড়ে থাকবে পানিটা। সো ভর কেন্দ্র কোথায় থাকবে? মাটিতে। তাহলে ব্যাপারটা কি হয়েছে? ভর কেন্দ্র ছিল ঠিক মাঝখানে, চলে আসছে একদম বরাবর উপরে। তাহলে এই জায়গায় চলে আসছে, ছিল এই জায়গায়। পুরা হাইটটুকু যদি এল হয়, এই হাইটটুকু কত হচ্ছে আমাদের জন্য? L/2। সো গড় উচ্চতা বা ভর কেন্দ্রের সরণ আসবে কত? L/2। আমরা তো এটা নর্মাল টেকনিকে শিখছি, নর্মাল টেকনিকে দেখাইছি যে ভর কেন্দ্রের সরণ কেমনে বের করি। আগের ভর কেন্দ্রটা মার্ক করি, পরের ভর কেন্দ্রটা মার্ক করি, এবং কুয়ার ক্ষেত্রে সব সময় পরের ভর কেন্দ্রটা হবে কোথায়? উপরে, মানে ভূমি বরাবর। পরের ভর কেন্দ্রটা হবে কোথায়? ভূমি বরাবর। তাহলে এবার আমরা বলতেছিলাম কি, যে প্রথমে ভর কেন্দ্রটা কই আছে মার্ক করছি, পরে ভর কেন্দ্রটা কই চলে আসছে সেটা মার্ক করছি, এরপর বাকি উচ্চতাটুকু বের করছি নর্মাল টেকনিক অনুযায়ী। কিন্তু এবার আমরা গড় উচ্চতা দিয়ে শিখবো। গড় উচ্চতা দিয়ে বের করার টেকনিক হচ্ছে, গড় উচ্চতা দিয়ে বের করার টেকনিক হচ্ছে আমরা যতটুকু পানি খালি করব, যতটুকু পানি খালি করব সেটার উপরের অংশের গভীরতা, উপরের অংশের গভীরতা বের করব, প্লাস নিচের অংশের গভীরতা বের করব, নিচের অংশের গভীরতা বের করব। এই পুরাটাকে 2 দিয়ে ভাগ করব। কি বললাম? গড় উচ্চতা বের করার টেকনিক কি? আমরা উপরের অংশে যতটুকু পানি খালি করব সেটার উপরের অংশের গভীরতা নিব, প্লাস নিচের অংশের গভীরতা নিব, 2 দিয়ে ভাগ করব। এটা হচ্ছে গড় উচ্চতা বের করার টেকনিক, ওইটাই ভর কেন্দ্রের সরণ, কিন্তু ইজি হবে এটা করলে। তাহলে হয়তো আমরা এই জায়গার যে কুয়াটা আছে, আমরা এই কুয়ার কতটুকু পানি খালি করব? পুরা পানি খালি করব। তাহলে যদ্দুর পানি খালি করব ওইটুকু পানি, মানে এই জায়গা থেকে এতটুকু পানি পুরাটাই খালি করব। পুরা পানিটা কি করব? খালি করব। আয়, না না এটা না, একটু খেয়াল করবো, সিম্পল। আসি, তাহলে যদ্দুর পানি খালি করব সেটা একটু খেয়াল করছো। যতটুকু পানি খালি করবো সেটার উপরের অংশের গভীরতা লাগবে। তাহলে উপরের অংশ গভীরতা কত দেখতো? এই যে উপরের অংশ গভীরতা, কোন গভীরতা আছে ওর? ওটা একদম উপরের অংশ। তাহলে উপরের অংশ গভীরতা কত আসবে? 0। নিচের অংশের গভীরতা, নিচের অংশের গভীরতা মানে এই পুরাটুকু আসবে। কত গভীরতা সেটা? L। উপরের অংশের গভীরতা 0, দেখেই বুঝতে পারতেছো এটা কি কোনো গভীরতা আছে? এটা একদম উপরের বিন্দু, 0। নিচে এতটুকু অংশ পর্যন্ত খালি করব পুরাটা। সো এই নিচের অংশের গভীরতা কত? L।
এবার উপরের অংশের গভীরতা নিবি, নিচের অংশের গভীরতা নিবি যোগ ডিভাইডেড টু। দেখো এটাই আমাদের বেরোছিল না একটু আগে, এটাই বেরোছিল এবং এখনো এটাই বেরোচ্ছে। So আমরা গড় উচ্চতার টেকনিকটা মাথায় রাখবো কি, যতটুকু পানি খালি করব সেটার উপরের অংশের গভীরতা প্লাস নিচের অংশের গভীরতা ডিভাইড বাই 2। শেষ। দেখি একটা একটা করে আসি এবার। আয় উদাহরণ দেখতে থাক, তাহলে ক্লিয়ার হবি আরো। এবার আমাদের কাছে সম্পূর্ণ কুয়া আছে, সম্পূর্ণ কুয়া। এটাকে এবার আমরা অর্ধেক খালি করব। কতদূর খালি করব? অর্ধেক খালি। তাহলে মার্ক কর, পুরা কুয়া আছে, তাহলে পানি আছে পুরাটা, এই যে নীল কালারের পানি পুরা আছে, পুরাটার মধ্যে পানি আছে। কতদূর খালি করব? অর্ধেক। তো মার্ক কর, এই যে তুই অর্ধেক খালি করবি, এর দুটোর খালি করা দরকার। এতটুকু পানি তুই বাইরে নিয়ে চলে আসবে। তাহলে এই যে যতটুকু খালি করবি এটার উপরের অংশের গভীরতা কত? 0। নিচের অংশের গভীরতা কত? L/2। সো আমাদের এইচ এর মান আসবে কত? 0 প্লাস নিচের অংশের গভীরতা ডিভাইড বাই 2, তাহলে আলটিমেটলি L/4 আসছে। বুঝছো? যতদূর খালি করব, যেটাই খালি করব মাথায় রাখবি সবসময় উপর থেকে খালি করা শুরু করব, তারপর আস্তে আস্তে নিচে যাব। তাহলে আমার অর্ধেক খালি করতে হবে, তাহলে আমি এইটুকু অংশ খালি করব। তাহলে এইটুকু অংশ খালি করলে এইটুকু অংশের উপরের অংশের গভীরতা 0, নিচের অংশের গভীরতা কত? L/2। তাহলে কি আসবে? 0 প্লাস L/2 ডিভাইডেড টু L/4। দেখ তো কেউ না বুঝলে তাড়াতাড়ি, কেউ না বুঝলে এবার আয়। আমার কাছে এবার একটা অর্ধপূর্ণ কুয়া আছে। এবার কুয়ার মধ্যে পানিই নাই, এবার কুয়ার মধ্যে পানিটাই কতদূর আছে? অর্ধপূর্ণ আছে। তাহলে হয়তো কুয়ার পানি এবার অর্ধপূর্ণ। এবার পুরো পানি নেই, পানি আছে অর্ধেক। এই অর্ধেক পানির কি করতে হবে? অর্ধপূর্ণ কুয়াটা সম্পূর্ণ খালি করে ফেলতে হবে। অর্থাৎ যদ্দূর পানি আছে পুরাটা খালি করবো। তাহলে যদ্দূর পানি খালি করবো এটা মার্ক করি আগে, এই যে আমি এই পুরা পানি খালি করবো। এবার যতটুকু পানি খালি করব সেটার উপরের অংশের গভীরতা লাগবে, একটু খেয়াল করবি। এখন গভীরতা মাপি থেকে আমরা একদম উচ্চতা থেকে, ঠিক না? গভীরতা মাপি থেকে উপর থেকে। তাহলে একদম উপরের অংশের গভীরতা কত আসবে? L/2। এরপর নিচের অংশের গভীরতাটা কত আসবে? গভীরতা মাপি থেকে একদম উপর থেকে, নিচের অংশের গভীরতা L। তাহলে আমার H সমান আসবে L/2 প্লাস L ডিভাইড বাই 2। এটা আসবে হচ্ছে 3L/2/2 আলটিমেটলি 3L/4। এটা সবাই বুঝছিস কিনা? আবার একটু বলে দিই, তাহলে কি বলছি? যতটুকু কতটুকু পানি আছে আমাদের? অর্ধপূর্ণ কুয়া। তাহলে অর্ধপূর্ণ কুয়া মানে এই যে নীল কালারের পানি আঁকছি, অর্ধেক আঁকছি। কতটুকু খালি করবো? এটা সম্পূর্ণ খালি করবো। তাহলে এই জায়গায় যে পানিটুকু আছে পুরাপুরি খালি করে ফেলবো। তাহলে পুরাপুরি যদি খালি করে ফেলি, আমি কি করছি? আমি উপরের অংশটাকে মার্ক করছি, উপরের অংশের গভীরতা বের করছি L/2। এবার নিচের অংশটাকে মার্ক করছি, গভীরতা বের করছি। কোথেকে গভীরতা বের করবো? একদম উপর থেকে বের করবো। সো আবার L/2 প্লাস L ডিভাইড টু। দেখ কেউ না বুঝলে তাড়াতাড়ি ফার্স্ট। এরপরে অর্ধপূর্ণ কুয়া আছে, অর্ধপূর্ণ কুয়া আছে। দেখি এবার আমাদের অর্ধপূর্ণ কুয়া আছে। এবার আমরা এটাকে পুরা খালি করবো না, এবার এটাকে আমরা অর্ধপূর্ণ কুয়াটাকে অর্ধেক খালি করবো। আয় এই হচ্ছে আমাদের কুয়া। তাহলে আবারও চিত্র আঁকতে হবে। অর্ধেক কুয়া আছে, এই যে অর্ধেক পানি আছে, অর্ধপূর্ণ কুয়া। পুরা খালি করব, অর্ধেক খালি করব। দেখ অর্ধপূর্ণ কুয়া, এটারও অর্ধেক খালি করব। সো এটারও যদি অর্ধেক খালি করি আমরা, তাহলে মার্ক করি কতদূর খালি করব, এটা মার্ক করি আগে। তাহলে এই জায়গা থেকে এই অর্ধেক পরিমাণ আমি খালি করব। তাহলে উপরের অংশের গভীরতা, তাহলে উপরের অংশের গভীরতা কত? এত। এই যে উপরের অংশটা এর গভীরে আছে L/2। নিচের অংশের গভীরতা কত? নিচের অংশের গভীরতা হচ্ছে এই পুরাটা। আর এই পুরাটার দৈর্ঘ্য কত? এই পুরাটার দৈর্ঘ্য কত? হ্যাঁ তুই বলতে পারস। এই পুরাটার দৈর্ঘ্য হচ্ছে ভাই, এই পুরাটা হচ্ছে L, এইটুকু হচ্ছে আমার কত আসবে? L/4। তাহলে এইটুকু অংশের গভীরতা হচ্ছে L মাইনাস L/4। অথবা তুই বলতে পারস ভাই এইটুকু তো L/2, আবার এইটুকু হচ্ছে আমার L/4। তাহলে এইটুকু অংশের গভীরতা L/2 প্লাস L/4। যেটাই বলস তুই, আমার কোনো সমস্যা নাই। তাহলে নিচের অংশের গভীরতা আসবে কত? L/2 প্লাস L/4, লসাগু আসবে 4, এটা আসবে 3L। তাহলে উপরের অংশের গভীরতা L/2, নিচের অংশের গভীরতা 3L/4, পুরাটাকে ডিভাইড বাই 2। তাহলে এটা আসবে 4, এটা আসবে 5L/4।
2, এটা আসবে 5L/8। দেখ তো কেউ না বুঝলে একটু বল, বুঝছিস কিনা? উপরের অংশের গভীরতা L/2, নিচের অংশের গভীরতা ওই যে উপর থেকে মাপছি, তো এটা তুই বের করবি যেভাবে বিশ্বাস আছে আমার, তোরা পারবি। সো L/2, এটা হচ্ছে 3L/4, যোগ করে 2 দিয়ে ভাগ করবি, শেষ। দেখ তো সবাই বুঝছিস কিনা? কারো কোনো সমস্যা থাকলে বল, যদি বুঝে থাকস তাহলে এটা সবাই পারবি। দেখি করবি সবাই। আমার কাছে একটা কুয়া আছে যেটা 30 মিটার উচ্চতার। আমাকে বলছে যে কুয়াটি 1/3 পূর্ণ আছে। কুয়াটি 1/3 পূর্ণ আছে। কুয়াটি কতদূর পূর্ণ আছে? 1/3 পূর্ণ আছে। এটার 1/3 খালি করতে চাচ্ছি। কতদূর খালি করতে চাচ্ছি? 1/3 খালি। এবার এইচ এর মান কত, মানে গড় উচ্চতার মান কত দেখি বের কর। 1/3 পূর্ণ আছে, কতদূর খালি করব? 1/3 খালি করব। সবাই সলভ করার ট্রাই করি, সলভ করে বাইরে দিবি, দেখি কে কে পারে। পাঠাবি ডিরেক্ট মেসেজে, দেখি কে কে বুঝছো। আস্তে আস্তে কর, তাড়াহুড়োর কোনো দরকার নেই, আমি চুপ থাকলাম, কর। ওকে, দেখি। একজনের থেকে একটা আসছে, কি রে বেটারা? পিয়ালেরটা হইছে, হ্যাঁ, ফাহিমেরটা হইছে, নাজিফারটা হইছে। সাকিব বা তোর মাথা বাড়ায় ফেলবো তুই বেটা। চিত্র আঁকতে পারতেছিস না যে, আয় করি। এটা বলে ভুল করছে। আসি, সর্বপ্রথমে এটা মার্ক কর কদ্দুর পানি আছে। এই যে নীল কালারের পানি আঁকলাম আবারও, 1/3 পূর্ণ আছে। তাহলে বুঝছস এই যে নিচের কদ্দুরও পানি আছে, অর্থাৎ কত মিটার পানি আছে? 10 মিটার পানি আছে। কত মিটার পানি আছে? 10 মিটার পানি আছে। বলছে এই যে 1/3 পূর্ণ আছে, এটার আবার 1/3 খালি করতে হবে, পুরা খালি না, এটার 1/3 খালি। তাহলে মার্ক কর এটারও 1/3, এটার আবার 3 ভাগ করবি, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, বুঝছে? এই যে এইটার মধ্যে আবার তুই শুধু উপরের টুকু খালি করবি, এই যে তুই শুধু এত খালি করবি। 1/3 পূর্ণ আছে, এটারও 1/3 খালি করবি। এখন এইটুকু হাইট কত হবে একটু চিন্তা কর। এটা পুরোটা হচ্ছে 10, খেয়াল কর, এই পুরো হচ্ছে 10, তাহলে 10/3 অংশ খালি করবি তুই। এটা হচ্ছে 10/3, ঠিক আছে? এই 10-এর 10/3 খালি করবি। এবার আয় আমাদের সূত্রতে খাটাবো, মানে এই যে বের করার জন্য। উপরের অংশ গভীরতা, তাহলে উপরের অংশ তো এটা, এটা কত গভীরতায় আছে? 20 মিটার। নিচের অংশের গভীরতা, এই যে এটা নিচের অংশ, নিচের অংশের গভীরতা কত দেখতেছোস? এই যে 20 + 10/3, তাহলে একটা হচ্ছে 20 উপরের অংশ, আর নিচের অংশ হচ্ছে 20 + 10/3 ডিভাইড বাই 2।
এটা কত আসবে দেখতেছো 40 প্লাস 10/3 ডিভাইড বাই 2 3 120 130 130 বাই 3 দুগুণা 6 21.67 আসবে মনে হয় 20 হ্যাঁ 21.67 আসবে দেখ সবাই বুঝছোস দেখ তো কেউ না বুঝলে বল এটা ভুল করছিস কেমনে দাঁড়া কে কে ভুল করছে কিরে রাতুল 20/3 বলে ভাই ভুলে নিচে থেকে হিসাব করে ফেলছিলাম। নিচ ভাই থেকে আমি হিসাব ভাবছি করে যে ফেলে 1/3 পূর্ণ আছে না, ওই হুম 1/3 পুরোটাই খালি করতে হবে। পুরাটা কেমনে কোশ্চেন পড়ছিস না কোশ্চেন কি অন্য কিছু লিখছি নাকি আমি ভাই কোয়েশ্চেনটা ভাই পুরোপুরি ঠিক হয় নাই আপনার। পুরাই ঠিক আছে তুই বল কেমনে লিখবি আর এর আসলে এক বলে দিলে হ্যাঁ ভাই, চলে যেত না একদম। এর 1/3 এর এক না 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 বুঝিস কোন একটা জিনিস 1/3 পূর্ণ আছে বলছে পুরোটা খালি করতে কতদূর তোরা বলছি আমি 1/3 পূর্ণ আছে আমি তোরা আবার বলছি 1/3 খালি করো তুই কি করবি ওই 1/3 পুরা খালি করবি না ভাই ওইটার এমনিতে 1/3 খালি করবি। একটু সমস্যা আছে না এখানে। না কোনো সমস্যা নাই তোর বেটা দেখ আচ্ছা এরপরে আই এরপরে হচ্ছে এরপরে আরো কিছু কাহিনী করি আয় এবার হচ্ছে মানে কুয়ার সমবায় মানে একটা কুয়া না আরো কাহিনী থাকবে আয় আমাদের হচ্ছে কুয়া আছে একটা ঠিক আছে এটা সম্পূর্ণ কুয়া আছে সম্পূর্ণ সম্পূর্ণ কুয়া আছে এই সম্পূর্ণ কুয়াটাকে আমরা সম্পূর্ণ খালি করে এক্স পরিমাণ উচ্চতায় পানিটারে তুলবো কত উচ্চতায় পানিটা তুলবো সম্পূর্ণ খালি করে সম্পূর্ণ কুয়ারে সম্পূর্ণ খালি করে এক্স উচ্চতায় পানি তুলবো এক্স উচ্চতায় পানি তুলবো কোশ্চেন আশা করি বুঝছো সবাই সম্পূর্ণ কুয়াশা পুরা খালি করবে এই পানিটা লয়ে এক্স উচ্চতায় উঠে যাবে তাহলে এবার ভর কেন্দ্রের সরণটা বা গড় উচ্চতা মানে টোটাল এইচটা কত হবে পানির টোটাল উচ্চতাটা সবসময় মাথায় রাখবি যে শুধুমাত্র কুয়া অংশটার ক্ষেত্রে তুই গড় উচ্চতার সূত্রটা খাটাবি শুধুমাত্র কুয়ার ক্ষেত্রে তুই কিসের সূত্রটা খাটাবি গড় উচ্চতার সূত্রটা খাটাবি এরপর কুয়ার পরে যে অংশটা এক্সট্রা থাকবে ওইটা জাস্ট তুই যোগ করে দিবি অর্থাৎ এই জায়গায় এইচ এর মানটা হবে সিম্পল কথায় গড় উচ্চতা প্লাস দি এক্স কেন কারণ ওই যে পানিটাকে তুই প্রথমে মনে কর এই জায়গায় তুলছস তুই ভর কেন্দ্রটাকে এই জায়গায় আনছিস এরপর পুরা ভর কেন্দ্রটাকে ধরে আবার তুই কত উচ্চতায় তুলে ফেলবি এক্স উচ্চতায় তাহলে তোর পানির টোটাল কত উচ্চতায় উঠছে ও ভর কেন্দ্রের সরণ পরিমাণ উঠছে বা গড় উচ্চতা উঠছে এরপর আবার এক্স পরিমাণ উঠছে সো টোটাল এইচ এর মান হবে কত ভাই গড় এক্স উচ্চতা প্লাস উচ্চতায় এক্স কেন উঠাবো? সমস্ত পানি এক্স উচ্চতায় বলছেন না, তাহলে x/2 হবে না? না এটাই তো আবার বুঝ করাই শুন দেখ এই যে পানি আছে ধাপে ধাপে দেখি প্রথমে আমার ভর কেন্দ্র কই আছে এই জায়গায় আছে কোনো সমস্যা নেই আমি কি করব একে একে নিয়ে প্রথমে এখানে উঠাইলাম উঠাইছি না তারপর ওকে কত উচ্চতা উঠাইতে হবে পুরা পানিটা কত উচ্চতা উঠাইতে হবে পুরা পানিটাকে এক্স উচ্চতা তুলতে হবে। তাহলে পুরা পানিটা যদি এক্স উচ্চতা থাকে তার মানে আমার পুরা পানির ভর কেন্দ্রও কত উচ্চতা থাকবে এক্স উচ্চতা তাহলে এইটুকু উচ্চতা তো হচ্ছে আমার ভর কেন্দ্রের সরণ বা আমরা নাম দিয়েছিলাম কি উচ্চতা গড় উচ্চতা তাহলে পানিটা যখন কুয়ার উপরের অংশে আসছে ও গড় উচ্চতা অতিক্রম করে আসছে যখন আরো এক্স পরিমাণ গেছে এবার কি আরো এই জায়গায় কোনো গড় উচ্চতা কিছু আছে না পুরা পানি এক্স উচ্চতায় উঠছে পুরো পানি কত উচ্চতায় উঠছে এক্স সবসময় মাথায় রাখতে হবে কুয়ার ক্ষেত্রে গড় উচ্চতা হিসাব করে বাকি যে হাইটটুকু থাকবে সেটা জাস্ট নরমালি কি করে দিতে হবে যোগ করে দিতে হবে গড় উচ্চতা কেমনে বের করি এতক্ষণ যত কাহিনী শিখছি সব গড় উচ্চতার কাহিনী এক্সট্রা করে মনে রাখবি গড় উচ্চতা ইউজ করা মানে পানিটা বা ভর কেন্দ্রটা এখন কই আছে পানিটা বা ভর কেন্দ্রটা কুয়ার উপরে আছে এরপর তোকে বলছে 10 মিটার উচ্চতা উঠে তুই এক্স এর মান বুঝবি 10 উঠাই দিবি শেষ সবাই বুঝছস কিনা দেখতো সোজা কথা হচ্ছে এতটুকু গড় উচ্চতা ইউজ করা মানে বুঝবি পানিটা কোথায় চলে আসছে একদম কুয়ার উপরে চলে আসছে এরপর তোকে যেই জায়গায় নিতে বলবে সেই অনুযায়ী তুই কাজ করবি আয় একটা ম্যাথ করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে
আমার কাছে একটা কুয়া আছে, 20 মিটার উচ্চতার একটা কুয়া। বলছে কুয়াটি সম্পূর্ণ কুয়াটি অর্ধেক খালি করে পানি 30 মিটার উচ্চতায় তুললে এইচ এর মান কত? তাহলে ব্যাপারটা বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে এই যে কুয়া, কত মিটার উচ্চতার কুয়া? 20 মিটার উচ্চতার কুয়া। আমরা এই উচ্চতায় কাহিনী করার পর পুরা কুয়া খালি করে নেই, অর্ধেক খালি করছি, এরপর পানিটা আবার 30 মিটার উচ্চতা তুলছি। তাহলে বোঝা গেছে এই পানি এই জায়গায় আসার পর আবার কত মিটার উচ্চতা উঠছে? 30 মিটার। তাহলে এটা বুঝছি এক্স। তাহলে আমার সূত্র কি আসবে? এইচ এর সূত্র হবে গড় উচ্চতা প্লাস দিয়ে আমার এক্স মানে 30। এখন গড় উচ্চতা বের করি আগে। গড় উচ্চতা বের করার জন্য কি করতে হবে? পানি, এই যে পানি পুরা আছে, সম্পূর্ণ কুয়া আছে, পুরা খালি করবো? ন, অর্ধেক খালি করব। তাহলে অর্ধেক খালি মানে আমার এই জায়গা এই যে এদ্দুর পানি খালি করব আমি। এখন মার্ক করতে হবে উপরের অংশের গভীরতা 0, নিচের অংশের গভীরতা কত? এটা পুরোটা 20 মিটার, তাহলে এটা হবে 10 মিটার। তাহলে গড় উচ্চতা আসবে কত? 0 প্লাস 10/2 প্লাস 30, তাহলে 35 মিটার। দেখ তো সবাই বুঝছস কিনা? কেউ না বুঝলে বল। দেখ সাকিব এবার বুঝছস? ভাই বল। এই পানিটা যে গড় উচ্চতা অতিক্রম করে আসছে, হুম, আচ্ছা ভাই এটা মানে বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে, এজন্য আমরা ডিরেক্ট এক্সটা যোগ করে দিচ্ছি এরকম, নাকি কমপ্লেক্স ধরে না তো, নিচ্ছি ঠিক ভর আছে তো। কেন্দ্রটা এক্স উচ্চতায় যাচ্ছে এরকম? ভর কেন্দ্রটা এক্স উচ্চতা যাচ্ছে ওরকম, পুরো পানিটা এক্স উচ্চতা উঠছে না জি। তো। না ভাই এখানেও পুরা পানিটাই তো আমি কুয়ার থেকে উপর ওঠার সময় যেরকম গড় উচ্চতা হিসাব করছি, তো এরপর থেকেও পানিটা যত উপরে তুলবে এরপর আর গড় উচ্চতা হিসাব করবো না। না, এরপরে পানিটা তো এরকম না যে পানিটা এরপর এরকম ভাবে আছে। যদি গড় উচ্চতা হিসাব করি, পানিটা কি এরপর ছড়ায় আছে? পানিটা এভাবে থাকতে পারে, এমনি ছড়ায় আছে এরকম। আচ্ছা আচ্ছা। ছাদের উপর পানি মারছস, তো ছাদের উপর পানি মারলে পানির উচ্চতা যদি একদম কম হয়, তাহলে ওই জায়গায় তোর আলাদা করে গড় উচ্চতা হিসাব করতে হচ্ছে না। না। এটাই হচ্ছে ব্যাপার। জি বুঝতে পারছি। দেখ তো আর কারো সমস্যা তাড়াতাড়ি ফার্স্ট। ওকে বুঝছো সেটা সবাই। এবার হচ্ছে এটা তো কুয়া থেকে একটা উচ্চতা তুলছি, এবার হচ্ছে কুয়া থেকে কুয়ায় তুলবো। আয় আমাদের কাছে একটা সম্পূর্ণ কুয়া আছে, যার লেন্থটা L1 দিছে, ঠিক আছে। এটার আমরা সম্পূর্ণ খালি করব, খালি করে তারপর পানিটারে এক্স পরিমাণ উচ্চতায় আর একটা কুয়া আছে যার লেন্থটা হচ্ছে L2 লেন্থ, ওর মধ্যে তুলবো। তাহলে কি সম্পূর্ণ খালি করে এক্স উচ্চতার অন্য কুয়া ফিল আপ করবো, অন্য কুয়া সম্পূর্ণ ফিল আপ। করবো। আমাকে বলছে এইচ এর মানটা কত। সবাই কোশ্চেনটা বুঝছো আশা করি। কি করছি? প্রথমে এখানে একটা কুয়া আছে, এ থেকে পানি সব তুলছি। ওই যে মানে ইয়ার মতো আর কি, বাসার মধ্যে যেটা ঘটে, বাসায় ওই যে নিচে একটা টাঙ্কি থাকে, ঠিক আছে, মানে পানিটা প্রথমে মোটর দিয়ে মানে নিচের তলদেশের পানি তোলার জন্য মোটর দিয়ে তোলে, তারপর হচ্ছে ওই জায়গায় একটা রিজার্ভয়ের ট্যাঙ্ক থাকে, ওই রিজার্ভয়ের ট্যাঙ্ক থেকে তারপর আবার আলাদা মোটরের মাধ্যমে আবার এক্স পরিমাণ উচ্চতায় ওঠে, ঠিক আছে। মানে বাসার ছাদে উঠায় যখন, তখন এই যে রিজার্ভ অন্য ট্যাঙ্কটা, আর এটা হচ্ছে মাটির নিচের ট্যাঙ্কটা। বল, কারো কোশ্চেন বুঝতে ঝামেলা থাকলে বল। ওকে বুঝছস। তাহলে আমি একটা কথা বলছিলাম সিম্পল কথায়, আমার কাছে কুয়া যখনই থাকবে, কুয়া মানেই উচ্চতা মানে গড় উচ্চতা, কুয়ার উচ্চতা মানেই গড় উচ্চতা। সো এই জায়গায় একটা কুয়া আছে, এই জায়গায় আমরা প্রথমে একটা গড় উচ্চতা নিব, গড় উচ্চতা নাম দিছি গড় উচ্চতা 1।
এরপর পানিটা কই উঠে চলে আসছে, এই জায়গায় উঠে চলে আসছে। তারপর পানিটাকে আমরা কত উচ্চতায় ধরে নিয়ে যেতে হবে, এই যে ভর কেন্দ্র এই জায়গায় আছে, সো পানিটাকে এরপর আমরা এক্স উচ্চতা তুলতেই হবে, সো আমার এক্স উচ্চতা কাউন্ট হবে। এই যে তাহলে পানিটা এখন এই জায়গায় আসছে, এই জায়গায় আসছে, আসার পরে এবার অন্য কুয়াটা ফিল আপ করবো আমরা। আচ্ছা, অন্য কুয়া ফিল আপ করার পর অন্য কুয়ার মধ্যে ভর কেন্দ্রটা কই থাকবে, এই জায়গার মধ্যে। সো এর ক্ষেত্র আমরা কি উচ্চতায় হিসাব করতে হবে, কুয়া মানেই কি উচ্চতা হিসাব করতে হবে, গড় গড় উচ্চতা। উচ্চতা, গড় উচ্চতা হিসাব করতে। সো এর ক্ষেত্রে ব্যাপারটা কি উচ্চতায় হিসাব করছি, গড় উচ্চতা 2। তাহলে এই জায়গায় টোটাল অতিক্রান্ত উচ্চতা কত আমার, প্রথম হচ্ছে গড় উচ্চতা 1, গড় উচ্চতা 1 প্লাস হচ্ছে আমাদের এক্স প্লাস হচ্ছে গড় উচ্চতা 2। দেখ সবাই বুঝছোস, কেউ না বুঝলে বল। প্রথমে এটা হচ্ছে গড় উচ্চতা 1 প্লাস দিয়ে হচ্ছে এক্স পরিমাণ উচ্চতা রুচি, এই জায়গায় আরেকটা কুয়া আছে ওর ক্ষেত্রে আবার গড় উচ্চতা 2। হ্যাঁ, এটা L1/2 প্লাস এক্স, এই যে প্রথমটা হবে এটার জন্য আর কি, ওগুলা তুই গড় উচ্চতা তোকে হিসাব করা শিখাইছি আমি, তো সমস্যা নেই। সম্পূর্ণ কুয়া থাকলে ওর ক্ষেত্রে গড় উচ্চতা হবে L1/2, এটা হবে আবার এক্স, এও পুরাপুরি পূর্ণ হয়ে গেলে L2/2, সো এটা আসবে L1/2 প্লাস এক্স প্লাস আসবে L2/2। সো গড় উচ্চতা বের করা শিখেছি তোকে আলাদা করে, সো এটা তুই পারবি। আয় একটা ম্যাথ করি, মানে ম্যাথ বলতে ভ্যালু দিয়ে একটা কাজ করি, তাহলে তোরা বুঝতে ইজি হবে। আচ্ছা, আমার কাছে ভাই মনে কর এরকম একটা, তো অনেক কমপ্লেক্স হয়ে যাবে তাইলে, মানে না, কন্ডিশনের উপর ডিপেন্ড করে। আর কি কন্ডিশন, না অত কমপ্লেক্স না, সোজা ধরেন ভাই দেখাচ্ছি তোরা। 2/3 পূর্ণ আছে, 1/3 এরকম নিয়ে এক্স পার করে ওইদিকে 4 ভাগে হ্যাঁ, 3 ভাগ পূরণ যেমন করতে হবে। যেমন হচ্ছে ইয়ে করছিলাম আমি, মাঝখানে হচ্ছে এইমসে মনে হয় কাজ ক্ষমতা শক্তির একটা পরীক্ষা নিয়েছিলাম, ওইটার মধ্যে আরো কমপ্লেক্স করছিলাম, বলবো তার একটু পরে বলবো, বা এখন এটা আমাদের আগে কলেজে এটা দিই। আসছিল অর্ধবার্ষিকী। এটা না, এটা তো সোজা বেটা, এটা না এইমসে একটা দিছিলাম, ওটা তোদের কারণে মনে হয় এর আগের ব্যাচে দিছিলাম মনে হয়, এরকম হবে, আমি ভুলে গেছি। 10 মিটার, তারপর হচ্ছে উপরে একটা কুয়া আছে, উপরে একটা কুয়া আছে, হ্যাঁ এটা তোদের কলেজে সিটি কলেজে আসছিল মনে পড়ছে, নাজমুল টাজমুল দেখাইছিল আমারে। 30 মিটার, 30 মিটার না, আহ ধর 15 মিটার ধর। আয়, বলছে কি, বলছে হচ্ছে যে সম্পূর্ণ কুয়া আছে, সম্পূর্ণ কুয়া সম্পূর্ণ খালি করে 10 মিটার উচ্চতায় অপর কুয়াটি অর্ধপূর্ণ করা হয়েছে, মানে কুয়াটি অর্ধপূর্ণ করছে, করা হলো, করা হলো। এইচ এর মান কত, সবাই একটু বুঝ কাহিনীটা কি। কাহিনীটা হচ্ছে দূর, যে আমার এই জায়গার কুয়াটা সম্পূর্ণ কুয়া আছে, সম্পূর্ণটা খালি করছি, নো প্রবলেম। খালি করার পর এবার এটার 10 মিটার উচ্চতা তুলছি, করে এটার আবার পুরা ফিল আপ করি নাই, ঠিক আছে, এই পানি এটার পুরা পানি দিয়ে এটার অর্ধেক ফিল আপ করতে পারছি, অপর কুয়াটি অর্ধপূর্ণ করা হয়েছে। এইচ এর মান কত, সবাই বুঝছস কিনা দেখ। আশা করি বুঝছস। আয় সিকোয়েন্স হয়ে যায়, এইচ মানে হবে গড় উচ্চতা 1, গড় উচ্চতা 1 প্লাস দিয়ে এক্স প্লাস দিয়ে গড় উচ্চতা 2। তবে সেকেন্ডটার গড় উচ্চতার ক্ষেত্রে একটু ছোট্ট ঝামেলা আছে, একটু বলতেছি সেটা। গড় উচ্চতা, সেকেন্ডটার গড় উচ্চতার মধ্যে এই ক্ষেত্রে একটু ঝামেলা আছে, কেমনে একটু দেখাবো তোদেরকে। আয় সিকোয়েন্স ওয়াইজ দেখাই। তাহলে প্রথমে আয়, এই জায়গায় ছিল আমাদের ভর কেন্দ্র, রাইট, এই যে এটা হচ্ছে আমাদের ভর কেন্দ্রের অবস্থান ছিল, সম্পূর্ণ কুয়া আছে, সম্পূর্ণ খালি করব, তাহলে গড় উচ্চতা হিসাব করা তেমন কোনো প্রবলেম না। এটা হবে উপরের অংশ গভীরতা 0, নিচের অংশ গভীরতা আসবে 20, সো এটা 0 প্লাস 20/2 প্লাস এক্স এর মান কত 10ই দেখতে পাচ্ছ, প্লাস পরের গড় উচ্চতাটার মধ্যে একটু সমস্যা আছে, একটু খেয়াল করো। এবার পানিটা অর্ধেক ফিল আপ হয়েছে, অর্ধেক ফিল আপ হয়েছে, তাহলে ভর কেন্দ্রটা কই আছে, এই জায়গায় আছে, তাই না, এই জায়গায় আছে।
তাহলে এখন ভর কেন্দ্রটা যদি এই জায়গায় থাকে, এই হাইটটুকু কত আমরা বুঝতেছি 7.5 মিটার, কারণ অর্ধেক ফিল আপ হয়েছে। তাহলে ভর কেন্দ্রটা এই জায়গা থেকে কত উচ্চতায় আছে? 7.5 ডিভাইড বাই 2 উচ্চতায় আছে না? অর্থাৎ এই জায়গায় গড় উচ্চতাটা আমরা একটু ডিফারেন্ট ভাবে হিসাব করতে হয়। এই ক্ষেত্রে গড় উচ্চতাটা হিসাব করতে হয় নিচ থেকে। এই ক্ষেত্রে যে সেকেন্ডটা উপরে থাকবে ওর ক্ষেত্রে গড় উচ্চতাটা হিসাব করতে হয় নিচ থেকে হাইট নিয়ে। কোত্থেকে হাইট নিয়ে? নিচ থেকে হাইট নিয়ে। আল্লাহ, ওর ক্ষেত্রে গড় উচ্চতা হিসাব করতে হয় নিচ থেকে হাইট নিয়ে। কিরকম ব্যাপারটা আয় একটু বুঝে দিয়ে বুঝবি, সমস্যা। যেটা পরের কুয়াটা আছে, সেকেন্ড কুয়াটা, ওর ক্ষেত্রে আমরা যখন গড় উচ্চতা হিসাব করব তখন এই যে এদ্দুর পানি ফিল আপ হয়েছে, ওর ক্ষেত্রে হাইটটা হিসাব করব নিচ থেকে। অর্থাৎ কেন? কারণ ও তো ওর পানিটা আমরা উপরের দিকে নিচ্ছি, ফলে ওর ক্ষেত্রে কুয়াটা ভরতেছে নিচ থেকে উপরের দিকে। ব্যাপারটা বুঝিস? এই ক্ষেত্রে পানিটাকে এই দিক দিয়ে খালি করতেছি, এই জন্য হাইটটা এই জায়গা থেকে হিসাব করতেছি। তো এর ক্ষেত্রে কিরকম? এর ক্ষেত্রে নিচ থেকে জিনিসটাকে তুলতেছি, ফলে আলটিমেটলি ওর ক্ষেত্রে কুয়াটা ভরতেছে এই দিক দিয়ে। এই জন্য আমরা হাইটটা হিসাব করব এই দিক থেকে তখন। অর্থাৎ আমরা যে গড় উচ্চতা হিসাব করি, উপরের অংশের গভীরতা, নিচের অংশের গভীরতা, এগুলো এবার এই দিক থেকে মাপবো। ওর ক্ষেত্রে 0, এটা হচ্ছে 7.5, তাহলে আসবে কত? 0 + 7.5 ডিভাইড বাই 2। ব্যাপার বুঝছস? অর্থাৎ দ্বিতীয় কুয়ার গড় উচ্চতা, কুয়ার গড় উচ্চতা হিসাবের সময়, গড় উচ্চতা হিসাবের সময় নিচের অংশ থেকে হিসাব করতে হয়। নিচের অংশ থেকে উচ্চতা হিসাব করতে হয়, বা ফ্লোর থেকে উচ্চতা হিসাব করতে হয়। ফ্লোর থেকে উচ্চতাগুলো হিসাব করতে হয়। দেখ তো, কেউ না বুঝলে একটু বল। এত কঠিন আসবে না যদিও, তাও করা দিচ্ছি আর কি। বল। এটা আসবে 10, এটা আসবে 10, এটা আসবে 7.5 এর অর্ধেক করলে ভাই আসবে উপরের 3.5। টাঙ্গিটা এমনি উপর থেকে না ফিল আপ করা হয়? না না না, এমনি তো নরমালি ওরকম করে ফিল আপ করা হয় আর কি, কিন্তু আমরা তো এখানে ম্যাথ করতেছি, ফিজিক্স, বাস্তব না। আচ্ছা, ম্যাথমেটিক্যাল দিক থেকে ব্যাপারটা এরকম আর কি। মানে আমরা যদি নিচ থেকে ফিল আপ করতাম তাহলে ব্যাপারটা বেশি এফিশিয়েন্ট হইতো, বুঝছো? মানে শক্তি কম খরচ হইতো, কিন্তু আমাদের ওই যে পানি তো নিচের দিকে পড়ে যেত। এই ঝামেলা। এই তবে ধরেন বল পাইপ দিয়ে দেখাই দিয়েছে যে আবার দ্বিতীয় কুয়ার মুখ দিয়ে পানিটা পূরণ করা হচ্ছে, তাহলে তখন? পুরা হাইট অটোমেটিক এমনি বসাতে হবে তোকে, তখন তো আর তোর আচ্ছা, পানি কই থাকতেছে এটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তুই অলরেডি এর দূর উঠাই ফেলছিস, জি। বুঝলি? দরকার নেই পাইপ দিয়ে আবার দেখাই দিবে বলে, এর দূরই আসবে না। পাইপ দেখানোর জিনিসটা পরে। এই দেখ, এটা একটু ঝামেলা আছে, তো বুঝছিস কিনা দেখ। 23.75 মনে হয় না? দেখ, বুঝোস নাই। সবাই আস্তে ধীরে দেখ, তাড়াহুড়ার দরকার নেই। আচ্ছা, এমসি দিছিলাম এরকম একটা কোশ্চেন, এটা মনে হয় সেকেন্ড ইয়ারের যখন ওই যে পরীক্ষা হয়েছিল একবার, ওইবার দিছিলাম মনে হয়, নাকি ভুলেও গেছি আমি, নাকি এবার ফার্স্ট ইয়ারের পরীক্ষা ছিল তখন। আচ্ছা যাই হোক, মানে এরকম ছিল এটা। দুইটা কুয়াই ছিল, এক্স ডিস্টেন্সই ছিল, কিন্তু মানে এই কুয়াটার মানে হাইট দিয়ে দিছিলাম, ব্যাসার্ধ দিয়ে দিছিলাম। এই কুয়াটারও হাইট ডিফারেন্ট একটা দিছিলাম, ব্যাসার্ধ ডিফারেন্ট একটা দিছিলাম। এবার পানিটা এখান থেকে নিয়ে এখানে ফিল আপ করছি, ঠিক আছে? মানে এটা পুরা খালি করে পুরাটা এখানে ফিল আপ করছি, ঠিক আছে? কিন্তু এই কুয়া কদ্দুর ফিল আপ হয়েছে এটা আর বলি নাই, ওটা আবার আলাদা করে বের করতে হচ্ছিল যে কদ্দুর হাইট ফিল আপ হয়েছে, তারপর গিয়ে গড় উচ্চতা মাপতে হচ্ছিল। ওগুলো অনেক কঠিন ছিল। ওইটা দিছিলাম হচ্ছে মানে বাকি দুইটা কোশ্চেন অনেক সোজা ছিল, তো পরে এটা বেশি কঠিন করছিলাম আর কি। দরকার নাই এগুলা। আয়, ওকে। কারো সমস্যা আছে কিনা একটু বাইরে বল, বুঝতে। ভাই এটা করে দেন না। দেখ বেটা, আয়, আসি। ওকে, এটা হচ্ছে আমার কুয়া। এবার একটু খেয়াল করবি সবাই,
খুব মনোযোগ দিয়ে। কুয়ার মধ্যে এই জায়গার মধ্যে আমাদের পানি আছে, লাল পানি নীল পানি, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা কি করবো এবার? বালতি দিয়ে পানি তুলবো, বালতি দিয়ে পানি তুলবো। খেয়াল করবো কি দিয়ে পানি তুলবো এবার? বালতি দিয়ে পানি তুলবো। তাহলে আয়, বালতি দিয়ে পানি তোলার সময় অবশ্যই দড়ি সহ তুলতে হবে। সো আয়, কিন্তু প্রথমে আমরা ধরে নিব দড়িটা ভরহীন, দড়ি ভরহীন দড়ি, মানে একদম হালকা দড়ি, সো ভরহীন ধরে নিচ্ছি। তাহলে একটু খেয়াল করবি, আমাদের কাছে মনে কর এটা হচ্ছে আমাদের দড়িটা, এটা হচ্ছে আমার বালতিটা। বালতির মধ্যে এমভরের পানি ধরতে পারে, এমভরের পানি ধরতে পারে। তো সুন্দর মতো আমাদের এই জায়গার মধ্যে যখন আমরা পুরা বালতি সহ পানিটাকে তুলে আনবো, বালতি সহ পানিটাকে তুলে আনবো, তাহলে এমভরের পানি উপরে উঠবে, এমভরের পানি উপরে উঠবে। কতটুকু উপরে উঠবে? এই যে পানিটা যত নিচে আছে আর কি, মনে করো এইচ পরিমাণ নিচে আছে, তাহলে এমভরের পানি যখন উপরে উঠবে আমার এমজিএইচ পরিমাণ কাজ করতে হবে। দড়িটার ভর নাই, দড়ির ভর শূন্য, ফলে দড়ির জন্য কাজ করতে হবে 0 ইন্টু জি ইন্টু এইচ, মানে কোনো হিসাব করতে হচ্ছে না। সো দড়ির জন্য আমার কোনো কাজ করতে হবে না। তাহলে ইন টোটাল আমার এই জায়গায় কাজ করতে হবে বা বিভব শক্তির মান হবে আসলে শুধুমাত্র পানির কাহিনীটা, মানে বালতির কাহিনীটা, শুধু বালতির কাহিনী, বালতির ঘটনা। সবাই বুঝতে পারছো তো আশা করি, যে দড়িটার কোনো ভর নাই, তাহলে কোনো সমস্যা নেই। আমরা এম ভরের একটা বালতিরে নিচ থেকে উপরে তুলতেছি, এইচ হাইটে উঠতেছো, সো এমজিএইচ, সিম্পল জিনিস একদম। কিন্তু যদি দড়ির ভর থাকে তখন কিন্তু তোকে কাউন্ট করতে হবে। তাহলে এবারে ভরযুক্ত দড়ি, ভরযুক্ত দড়ি, তাহলে ব্যাপারটা কি হবে একটু খেয়াল করবি। কুয়া আছে, এই যে এবার সঠিক কালারের পানি আছে, এটা মনে করো আমাদের এল হাইটের নিচে আছে। আমরা তাহলে একটা দড়ি দিয়ে এবার পানিটা তুলবো। তাহলে এই যে দড়ি তুললাম, এবারে দড়ির ক্ষেত্রে, দড়ির ক্ষেত্রে আমাকে ইনফরমেশন দিল যে দড়ির ভর, দড়ির ভর হচ্ছে এক্স, বালতির পানি সহ ভর, পানি সহ ভর এম। তাহলে একটু খেয়াল করবি সবাই, প্রথমে বালতির ক্ষেত্রে, সরি পানির ক্ষেত্রে, হ্যাঁ এম ভরের পানি। সো এম ভরের পানির ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে একটু চিন্তা করতো। এম ভরের পানিটা এখান থেকে কত উচ্চতায় উঠতেছে? এল উচ্চতায় উঠতেছে, তাই না? এল উচ্চতায় উঠতেছে, সো কোনো সমস্যাই নেই। এম ভরের পানির জন্য আমার কাজ হবে কত? এম জি ইন্টু এল, কোনো সমস্যা নেই। দড়ির ভর হচ্ছে এক্স, তাহলে এক্স ভরের দড়ির ক্ষেত্রে কিন্তু একটু কাহিনী হবে, কারণ দড়ির ক্ষেত্রে একটু খেয়াল করলে তুই বুঝতে পারবি যে দড়ির মধ্যে ওর এল দৈর্ঘ্যের দড়ি লাগতেছে, কিন্তু এল দৈর্ঘ্যের দড়ির প্রতিটা বিন্দু সমান উচ্চতা অতিক্রম করে এখানে আসতেছে না। দেখতো, এই বিন্দুটা যে উচ্চতা অতিক্রম করে এই জায়গায় আসবে, এই বিন্দুটা সেম উচ্চতা অতিক্রম করে আসবে, এই বিন্দুটা সেম উচ্চতা, এই বিন্দুটা সেম উচ্চতা, ন। সো বুঝে গেল দড়ির ক্ষেত্রে আমার কিন্তু নর্মাল এল দিয়ে গুণ করতে পারবো না। দড়ির ক্ষেত্রে ব্যাপারটা হবে এরকম, ওর ভর এক্স জি ইন্টু ভর কেন্দ্রের সরণ বসাইতে হবে। কি সরণ বসাইতে হবে? ভর কেন্দ্রের সরণ। কেন? ওই যে বিভিন্ন বিন্দুর দূরত্ব কি রকম হয়ে গেছে, বিভিন্ন রকম। সো ভর কেন্দ্রের সরণ বসাইলে একটু চিন্তা করতো, এই যে সিম্পল জিনিস আসলে, এই যে এল দৈর্ঘ্যের একটা দড়ি ছিল, এখন দড়িটা কই চলে আসছে? একদম উপরে চলে আসে, শেষ এই জায়গার মধ্যে দড়িটা আছে। তাহলে এটা হচ্ছে ওর বিন্দু। তাহলে এই জায়গায় ছিল L/2 পরিমাণ উচ্চতায় উঠে আসতে হচ্ছে না এই জায়গায়, ঠিক না? উপরে। সো কতটুকু ভর কেন্দ্রের সরণ হবে আমাদের এই জায়গায়? L/2 হবে। সো এই জায়গায় আসবে এক্স জি L/2। তাহলে টোটাল কাজ করতে হবে কতটুকু, বা কতটুকু বিভব শক্তি খরচ হয়েছে এখানে? এম জি এল প্লাস এক্স জি L/2। সবাই বুঝছস কিনা দেখতো? দড়ির ক্ষেত্রে L/2 আর কি সরণ, ভর কেন্দ্রের সরণ। ভাই বালতি দিয়ে পানি তুলবো যে তখন ভরকেন্দ্র সরণ হিসাব করি না কেন? বালতির ক্ষেত্রে কেন করি নাই? কারণ বালতি পুরোটাই তো পুরা উঠে চলে আসতেছে না, চিন্তা করতো। এই যে মনে কর বালতি এই জায়গায় নামছে, কত উচ্চতা নামছে? এল গভীরতা নামছে না, আবার এল পরিমাণ উচ্চতা উঠে এখানে চলে আসছে না।
না না, নিচের পানিগুলো যখন আনবো তো তখন আরো বেশি ডিস্টেন্স কভার করবে না? না, করতে গেলে এরকম আর কি ব্যাপারটা। মনে করো হচ্ছে এই জায়গায় হচ্ছে বক্সটা আছে, এখন এই বক্সটাকে যদি আমরা এল উচ্চতায় তুলি, এই বক্সটার হাইট যদি বি হয়, তাহলে বক্সটা এই জায়গায় চলে আসছে না? এই যে এরকম হবে, দেখ এটা বি/2 না, হ্যাঁ হ্যাঁ। বুঝছোস? এই যে আমরা সরি এভাবে না, এভাবে উপর থেকে হিসাব করতেছি না, তাহলে উপরের অংশটা এই জায়গায় নিয়ে আসছে। এই যে এটাও কত আসবে, বি/2 আসবে না? আলটিমেটলি কি আসতেছে, বি/2 বিয়োগ চলে যাচ্ছে আর কি। তাহলে এল এক জায়গায় বি/2 প্লাস হচ্ছে, আর এক জায়গায় বি/2 মাইনাস হচ্ছে, আলটিমেটলি এলই না, ওটাই আর কি। বুঝছোস কাহিনীটা? আরেকবার বলি, দেখ আমার কাছে একটা বক্স আছে, এখন এই বক্সটার একটা হাইট আছে, হাইটটা হচ্ছে এ। বলছে এই বক্সটাকে তুমি 20 মিটার উচ্চতায় তুলছো। এখন তুই কোন জায়গা থেকে 20 মিটার হাইটটা ধরবি, নিচ থেকে ধরবি বা উপর থেকে ধরবি? সাপোজ নিচ থেকে ধর, তাহলে তুই 20 মিটার হাইটে তুলছো যখন, তাহলে এই নিচের অংশটা কত মিটার হাইটে উঠে গেছে? 20 মিটার হাইটে উঠে গেছে। ব্যাপারটা বুঝছোস? এখন আয়, এটা যদি এ হয় আমাদের, এই যে এতটুকু হাইট কত আমাদের, এটা হচ্ছে এ, ও আবার কত উচ্চতা এক্সট্রা করে উঠে গেছে, এ পরিমাণ হাইটে উঠে গেছে। তাহলে কি করবি তুই এই জায়গার মধ্যে? এল আমাদের ভর কেন্দ্র দিয়ে হিসাব কর, এইটুকু হচ্ছে আমাদের ভর কেন্দ্র a/2, এই জায়গায় ভর কেন্দ্রটা কত আমাদের a/2, বুঝছস না? তো ভর কেন্দ্র কত দূর থেকে কত দূর উঠছে, এই জায়গা থেকে এই জায়গায় উঠছে। এই হাইটটুকু কত তুই নিজেই বল, এলি না এটা? বুঝছস? ওইটার মতো কাহিনী হচ্ছে আর কি। যে যখন পানিটা নিছি তখন এল পরিমাণ উচ্চতা উঠেছে, ওই যে এল উচ্চতায় উঠছে আসলে পুরাটা। বুঝছস? দেখতো মানে কাড়াকাড়ি চলে গেছে আর কি, বিয়োগ হয়ে গেছে। আল্লাহ, বুঝছস? দেখতো রাদুল, এটা কি বেড়ে গেছে নাকি? ভাইয়া হ্যাঁ বল। ভাই ঠিক আছে। ভাই বল। যদি মানে একবারে যদি বালতি দিয়ে না তুললে, মনে করেন 2 3 4 বার তুললাম, তো তখন তো মানে নিচের পানিগুলো পানি কমে যাবে বলতেছস? তুলতে বলতেছি এখন আমি, ওটা ওই যে বুঝছেন আপনি? ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ আমি বুঝছি এখন, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুই একটু চিন্তা কর নিজেই, যে বালতির সাইজ যদ্দূর, এটা দিয়ে তুই কুয়ার পানি কমাইতে পারবি? ওরকম আর কি। তুই একদম আসলেই চিন্তা করতেছ আমরা কুয়ার পানি কমাই ফেলছি, সম্ভব না এটা, বুঝছিস? এরকম আর কি। তাহলে আবার অনেক বেশি ইনফরমেশন দিতে হবে, যে কুয়া কদ্দুর হাইটের, ওর মধ্যে কদ্দুর পানি আছে, বুঝছিস না? অনেক বেশি ইনফরমেশন লাগবে তবে, ওটা দিয়ে করতে পারবি না তো হ্যাঁ হ্যাঁ, ওইটা কমপ্লেক্স হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আর ভাই বলতো। কুয়া না দিয়ে যদি ড্রাম দিত তাইলে তো হইতো ওই হ্যাঁ কাহিনীগুলো। কুয়া না দিয়ে যদি আপনি ড্রাম দেন, ড্রাম দিলে তো ওই কাহিনী ঘটবে, বালতি দিয়ে পানি তুলবে। হ্যাঁ হ্যাঁ, তখন আবার হতো ড্রাম দিয়ে, কিন্তু ড্রামের তখন হাইট ফাইট ওগুলো সবকিছু লাগতো আর কি, অনেক কমপ্লেক্স হয়ে যেত। ওর ব্যাসার মানে ওর ওয়াইড দিতে হইতো, হাইট দিতে হইতো, ভর দিতে হইতো পানির, বা পানি কদ্দুর আছে ওইটা দিতে হইতো। তারপরে একবার বালতি তুললে কদ্দুর পানি খালি হচ্ছে তুই ওইটা বের করতি, একবার খালি করার পর এদ্দুর খালি হয়েছে, দুইবার এদ্দুর, তিনবার এদ্দুর, বুঝছ নাই? অনেক কমপ্লেক্স হয়ে যেত। এক ম্যাথ দিয়ে অ্যাডমিশন পরীক্ষা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টা লাগতো আর কি সলভ ভাই অনেক করতে। ম্যাথ হ্যাঁ আছে বল খালি, শ্রাবণ, বল বল পিয়াল কি বলছস? ভাই অনেক ম্যাথ আছে যে খালি করতে কত সময় লাগবে? আচ্ছা, কুয়া খালি করতে হ্যাঁ হ্যাঁ, এরকম ম্যাথ আছে যে তখন সেটা তো কিভাবে বললা, করবো? এতক্ষণ থেকে আমি কি পড়াইছি, এগুলা এগুলা কি পড়াইছি, এগুলাতে কি করতেছিলাম, কি বলে দিতে বেটা? টাইমটা ভাই, টাইমটা। আরে টাইম তো আসবে ক্ষমতা যখন আসবে, ক্ষমতা ছাড়া টাইম আছে নাকি? এখন তুই আগে গড় উচ্চতা শিখ, তারপর এক ক্লাসে পুরা একদম আমরা ওকে পুরা ভাই, জানবো। এখন খালি এইচ শিখতেছি, তুই এইচ পারা মানে বাকি সব পারবি, বুঝছিস ব্যাপারটা? এইচটা শিখতে হবে আগে আমাদেরকে ভালো মতো। ওকে ভাই। হ্যাঁ টাইম তো করাতে পারবি, পি দিয়ে, ওই যে পি ইকুয়াল টু এম জি এইচ বাই টি, ওই যে দেখতো সেই জায়গায় সুন্দর মতো এইটা চলে আসছে, বাকি জিনিস তো তুই সব চিনস, বুঝছ না? ওই এইচটা চিনাচ্ছি তোকে এতক্ষণ ধরে। তারপর বল, শ্রাবণ কি বলতেছিলি? ভাইয়া এখানে যে দ্বিতীয়টা গড় উচ্চতাটা বাইর করছেন, হুম হুম। ওইটা কি দড়ির জন্য? হ্যাঁ আর দড়ির দড়ির, ওরমটা বালতি, বালতির তো কোনো গড় উচ্চতার কাহিনী নেই, কারণ বালতি এই জায়গায় ছিল, এই জায়গায় চলে আসছে না, হ্যাঁ ওর ক্ষেত্রে গড় উচ্চতা ধরতে হচ্ছে না, না, ও পুরাটা উঠে চলে আসছে। কিন্তু দড়ির কিন্তু এরকম না, দড়ি এরকম ছিল, এরকম হয়ে গেছে, তাহলে দড়ির বিভিন্ন বিন্দু বিভিন্ন দূরত্ব গেছে, এই জন্য ওর জন্য আবার ভর কেন্দ্রের সরণ হিসাব করছে। আর প্রথমটা পানির জন্য।
হ্যাঁ, পানিটা ক্ষেত্রে ভর কেন্দ্র লাগতেছে না, বরাবর এলই উঠছে। আচ্ছা, এবার বুঝছি। তারপর বল, আর কার কোনো সমস্যা আছে? তাড়াতাড়ি। হায়, আর একটা একটু করে বলি, দেখি এটা কে বলতাস। আমার কাছে এবার একটা দড়ি আছে, ঠিক আছে? দড়িটার লেংথ হচ্ছে এল লেংথের একটা দড়ি আছে। এই দড়িতে এভাবে আছে, এই যে এভাবে ও ঝুলে আছে, L/2 লেংথ আছে, এদিকে L/2 লেংথ আছে, মানে এল লেংথের একটা দড়ি আছে। বলছে যখন এই পুরা বিল্ডিং এর হাইট দিছে এইচ, বলছে যখন দড়িটি পড়ে যাবে, পড়ে যাবে ও ভূমি মাত্র স্পর্শ করবে, স্পর্শ করবে, তখন গড় উচ্চতা কত? গড় উচ্চতা বলছে ভর কেন্দ্রের সরণ। এই ক্ষেত্রে তো গড় উচ্চতা বলি না, গড় উচ্চতা বলি শুধু আমরা কুয়ার ক্ষেত্রে, না? এটারে এইচ না দিয়ে এটারে এক্স দে, তখন এইচ কত, মানে ভর কেন্দ্রের সরণ কত, দেখে বলতো। আর দড়িটা ইয়া হবে না, মানে কোন রকম বাঁকবে টাকবে না, সবসময় সোজা থাকবে। আচ্ছা, এটা বল, সবাই ট্রাই কর, সমস্যা নাই। কোশ্চেন বুঝছিস কিনা ওটার উপর ডিপেন্ড করতেছে, কোশ্চেন বুঝতে হচ্ছে। মানে একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর মধ্যে আমার একটা দড়ি এমনি করে ঝুলে রাখছে, হালকা করে অর্ধেক অর্ধেক করে। এরপর কি হয়েছে, দড়িটি পড়ে গেছে, মানে এমনি করে পড়ে গেছে দড়ি। এখন পড়ছে যখন ভূমিতে, যখন দড়িটা টাচ করবে বলছে তখন এইচ কত। কেউ করছস? চিত্র আঁকড়ে হয়ে যাবে ম্যাথ। ভাই দড়ি যখন পড়বে তখন তো টান টান থাকবে টান না? টান থাকবে। টান 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 টান। হয় নাই পিয়াল, এত ইজি বলে। না না, হয় নাই। L/x মাইনাস একটু ভুল হয়েছে, হয়ে গেছিল। টাইমের একটু ভুল হয়েছে। চিত্র আঁক, চিত্র আঁকলে হয়ে যাবে। প্রায় হয়ে গেছে। একটু আবার চিত্রটা আঁক, চিত্রটা রিডিজাইন ঠিক করে আঁকলে হয়ে যাবে। ওকে, টাইম শেষ। আয় চিত্র আঁকি। আর বিল্ডিংটা একটু বড় করে আঁকি, এটা হচ্ছে আমাদের এক্স, রাইট? আচ্ছা, একটু খেয়াল করবি সবাই, সিম্পল খুবই। আমাদের এই জায়গায় আছে দড়িটা, এই যে দড়ি, এই যে দড়ি। তাহলে এই দড়িটার হাইট কত? এটা L/2, এটা হচ্ছে L/2। তাহলে বুঝতেছিস পুরো দড়িটার হাইট হচ্ছে L। কারণ দড়িটা যখন ভূমি স্পর্শ করবে, এই যে দড়িটা এভাবে থাকবে, টান টান, ঠিক না? মানে দড়ি কোনো প্রকার ইয়া হবে না। তাহলে মাত্র ভূমিটা স্পর্শ করছে না, তাহলে ভূমি স্পর্শ করছে, ভর কেন্দ্রটা কই আছে? এখানে। এখানে যখন ও ছিল উপরে, তখন ভর কেন্দ্রটা কই ছিল? এখানে। তাহলে ভর কেন্দ্রের সরণ হয়েছে কতটুকু? এত। বুঝছো সবাই? হ্যাঁ হ্যাঁ, ফাইমেরটা হয়েছে, সরি ভাই, ভুল করছে একটু। এটা হচ্ছে L/2, পুরাটা হচ্ছে আমাদের এক্স। তাহলে এইটুকু কত আসবে? সবাই বুঝছো? ফাইমেরটা হয়েছে, ফাইমেরটা হয়েছে, সরি। বল, কে কে বুঝোস নাই? এই যে হচ্ছে আমাদের দড়ি, এই যে দড়ি এই অবস্থায় চলে আসছে, এটা হচ্ছে মধ্যবিন্দু, এটা হচ্ছে মধ্যবিন্দু, মানে ভার কেন্দ্র। তাহলে এই ভার কেন্দ্র এখান থেকে চলে এখানে চলে আসছে। তাহলে এটা কতটুকু? পুরাটা এক্স, এইটুকু হচ্ছে L/2। এটা পুরাটা কত হবে? এল এক্স বাই মাইনাস টু টা L/2। এখানে দুইবার কাউন্ট হবে না?
ওই যে ব্যাপারটা হচ্ছে এই জায়গায় দুইবার কাউন্ট কর না, তুই তুই এই জায়গা থেকে না বের করবি, ব্যাপার এটা বুঝ। হ্যাঁ। ভরকেন্দ্র এখান থেকে না, হ্যাঁ তাহলে ভরকেন্দ্র এখান থেকে এখানে না আসছে, হ্যাঁ এর দূরই তো কাউন্ট করবি তুই। এখন এই জায়গা থেকে এর দূর গভীরতা কত দূর হবে তুই চিন্তা কর নিজেই। এই পুরাটা হচ্ছে এক্স, এটা হচ্ছে L/2, এখন আসছে x - L/2, তো L/2 দুইবার কেমনে কাউন্ট করবি, বুঝ নাই? তো যেটা আসছে ওইটা কাউন্ট করবি এটা। আর তুই ওই যে এই জায়গা থেকে চিন্তা করে ফেলতেছ কল্পনাটা যে এখান থেকে এতটুকু আসছে না, এখান থেকে এতটুকু আসলে না L/2 টা কাউন্ট হইতো, এটা তো এক্স এর ভেতরেই চলে আসছে, ব্যাপার বুঝছোস? এই পুরো এক্স এর মধ্যে চলে আসছে, ঠিক আছে? বল কারো সমস্যা আছে কিনা, না বুঝলে একটু বল নাকি। দেখছোস এই টাইপের কন্টিনিউয়াস যেসব জিনিসপত্র আছে বা কন্টিনিউয়াস বডি গুলো আছে, ওরা যখন মুভমেন্ট করে ওদের ক্ষেত্রে কিন্তু আমরা ভর কেন্দ্রের সরণ দিয়ে খুব ইজিলি এইচটা বের করে ফেলতে পারি। এই কারণে আমরা তখন বিভব শক্তি, গতি শক্তি এগুলো খুব ইজিলি বের করতে পারবো। বুঝছোস কথাটা আমার? সবাই কারো কোনো সমস্যা থাকলে আমার একটু বল তাড়াতাড়ি। সাকিব বুঝছোস?